এদিকে দূর থেকে কেউ একজন এইসব কিছু পর্যবেক্ষণ করছিল। দুপুর 2টা বাজে। ছেলেরা পাশের মসজিদ থেকে নামাজ আদায় করে এসে রান্নায় হাত দেয়। মেয়েরা সব কেটে কুটে গুছিয়ে রেখেছে। রুদ্র রান্না করছে, বাকিরা সাহায্য করছে। মেঘ অবাক হয়ে দেখে বলে, আপনি রান্নাও পারেন? পাশ থেকে শান্ত বলে, সি ভাবিসি, জামাই কি কি করতে পারে জানেনই না দেখছি। আমাদের রুদ্র তো পাক্কা রাঁধুনি, কলেজ লাইফ থেকেই পিকনিকে গেলে সেই রাঁধে। মেঘ কিছুটা লজ্জিত হয়। ইট দিয়ে চুলা বানিয়ে রান্না করছে, ধোয়া উঠছে। মেঘ সামনে বসে দেখছে রুদ্র কি সুন্দরভাবে চামচ নাড়ছে। পরনে তার হাতা কাটা গেঞ্জি, বাড়ি যেন পুরো উন্মুক্ত। মেঘ কিছু বলছে না, চুলার সামনে অনেক গরম, সেজন্য নয়তো এতক্ষণে ঝাড়ি দিয়ে চেঞ্জ করাতো। অন্যদিকে যাও। রুদ্রের কথায় মেঘের ধ্যান ভেঙে যায়। ভ্রু কুচকে বলে, কেন? এখানে থাকি না। রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, এখানে ধোয়া উঠছে, শ্বাসকষ্ট হবে, যাও অন্যদিকে। বাধ্য হয়ে মেঘ চলে যায় পিহুদের কাছে। এদিকে সবাই মিলে কিছু প্ল্যান করেছে, তা দেখে মেঘ এগিয়ে যায়। দেখে রিকের হাতে ম্যাচ লাইট, তাহমিদের হাতে বোমা। তাহমিদি এনেছে এগুলো ফোটাতে। পাশে সুমনা, পিহু, মিষ্টি, সারা, সামিয়া দাঁড়িয়ে। মেঘ আসতেই রিক সবাইকে বলে, শোনো, সবাই গাছের আড়ালে থাকো। আমি আগুন ধরিয়ে এখানে রেখে আসছি। এইটা অনেক ডেঞ্জারাস বোম কিন্তু। সবাই দ্রুত গাছের আড়ালে দাঁড়ায়। রিক বোমের লেজে আগুন ধরিয়ে ভোদৌড় এক দৌড়েই তাদের কাছে আসে। আসার 1 সেকেন্ডের মধ্যেই বোমা ফুটে বিকট শব্দে। সাথে সাথে মেঘ, পিহু, সামিয়া, মিষ্টি, সারাও চিল্লিয়ে ওঠে। রুদ্ররা হকচকিয়ে ছুটে আসে। কিছুটা সামনে এগিয়ে ছেলেরা আশ্চর্য হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। সামনের সবাই থমথমে। হঠাৎ শান্তরা জোরে হেসে ওঠে। মেঘরা দাঁড়িয়ে আছে, মুখে জামাই কালির দাগ, চুল টুলো আওলা ঝাওলা। তাদের হাসতে দেখে মুখ ভোতা করে আছে। সাদ হাসতে হাসতে বলে, কিরে, তোদের এই অবস্থা কে করেছে? পিহু রিকের দিকে তাকিয়ে রেগে বলে, এই হতচ্ছাড়া বোম ফাটিয়েছে। বোম না রেখে ম্যাচ রেখে বোম হাতে নিয়ে আমাদের কাছে চলে গেছে। পিহুর কথায় সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রুদ্র রাগী গলায় বলে, ঠিকই হয়েছে, এত বাথরুমে করতে কে বলেছে? এখনই সবকটা ফ্রেশ হয়ে আয়। রুদ্রের ধমকে সবাই একে একে ভেতরে চলে যায়। এভাবেই রান্না শেষ হতে হতে বিকাল হয়ে যায়। সবাই খেয়ে টেয়ে একটু রেস্ট নিয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করে। সন্ধ্যা 7টা বাজে। সবাই গোল হয়ে বসে আছে রিসোর্টের সামনে। এখন সবাই মিলে বারবিকিউ পার্টি করবে। পাশেই আসতো শান্ত ও রাহুল মিলে সব ব্যবস্থা করে। হঠাৎ সারা বলে ওঠে, চলো সবাই ট্রুট অ্যান্ড ডেয়ার খেলি। তার কথায় সবাই রাজি হয়, তবে ফারহান এরা মোটেও ইন্টারেস্টেড না। সায়ান বারবার তাদের বলেছে, তা দেখে রুদ্র কিছুটা বিরক্ত হয়ে পড়ে। বললাম তো, তোরা খেয়াল, আমি এখানেই আছি। রুদ্রের কথায় ফারহান পাশ থেকে খোঁচা দিয়ে বলে, রসকসীন মানুষের দ্বারা কি আর সব হয়? ফারহানের কথায় রুদ্র কড়া চোখে তার দিকে তাকায়, গলা উঁচিয়ে বলে। তোরা আছে রস? ফারহান ভাব নিয়ে বলে, অবশ্যই। রুদ্র বাঁকা হেসে বলে, কোন রস? ওই যে তোর ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়ে, ওটাকে রস ভাবছিস না তো? চুচু, ওটা রস না রে পাগল। রুদ্রের কথায় উপস্থিত সবাই হেসে ওঠে। ফারহান একবার কড়া চোখে তাকিয়ে ফের চোখ সরিয়ে নেয়। যেটা ভেবে তুই অভ্যস্ত সেটা কি আর সবাই ভাবে? সবাই কি আর তোর মতো? রুদ্র কলা ঠিক করতে করতে বলে, অবশ্যই সবাই আমার মতো না, আমি দুনিয়াতে এক পিস, চাইলেও কেউ এত ভালো হতে পারবে না। রুদ্রের কথায় ফারহান ভাবলেশহীন ভাবে বলে ওঠে, ও, আমি তো ভুলে গিয়েছিলাম, তুই হলি শাহ সুফি পীরে কামেল মুর্শিদে মোকামেল উলিয়ে আজম নেওয়াজে আকরাম মুহাদ্দিসে আলা কুতুবে তাম শাইখিয়া হাফেজিয়া আলহাজ হজরত মাওলানার বংশধর, ওরূপে মাওলানা রুদ্র চৌধুরী। ফারহানের মুখে এত বড় নাম শুনে একজন চোখ বড় বড় করে বোকার মতো তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড যেতেই যেন গগন ফাটিয়ে হাসির রোল পড়ে যায়। একটা আরেকটার ওপর পড়ে গড়াগড়ি খাচ্ছে। মুহূর্তেই জায়গাটা হাসির রাজ্যে পরিণত হয়। পিহু তো হাসতে হাসতে ফারহানের কাঁধে জোরে একটা থাপ্পড় মারে। এটা তার অভ্যাস, হাসতে হাসতে কাউকে ঠুসঠাস মারা। ফারহান পাশে ছিল বিধায় সে খেয়েছে। ফারহান সাথে সাথে রাগী চোখে তাকায়। মুহূর্তেই পিহুর হাসি বন্ধ হয়ে যায়। কি করেছে বোধগম্য হতেই ফারহানের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা হাসি দেয়। ফারহান গম্ভীর মুখে চোখ সরিয়ে নেয়। এদিকে রিক হাসতে হাসতে বেহুশ হওয়ার উপক্রম। সাদ সেই ফাঁকে নিচে থেকে খেয়ে ফেলা রাখা একটা চুইংগাম তুলে রিকের মুখে ভরে দেয়। সাথে সাথে রিকের মুখ বন্ধ হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে। এই কাহিনী দেখে সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়।
রিক বেশ কিছুক্ষণ চুপ থেকে বোঝার চেষ্টা করে সাত করলোটা কি। যখনই মাথায় আসে নিচে ফেলা অন্যের জীবাণু চুইংগাম মুখে দিয়ে দিয়েছে, সাথে সাথে মুখ থেকে ফেলে ওয়াক ওয়াক শুরু করে। ছি দুলুর বাচ্চা, কি করলে এরা? এখনো বউরে চুম্মা দেয় নাই, তার আগেই মুখটা ওয়াক। রিক দৌড়ে রিসোর্টের ভেতরে ঢুকে যায়। এদিকে রিকের কাণ্ডে সবাই আরও একবার হাসিতে মেতে ওঠে। এক একজন পেটে হাত দিয়ে বসে আছে। মিষ্টি উঠে বলে, অনেক হয়েছে হাসাহাসি, আর পারছি না, প্লিজ তোমরা বন্ধ করো, আমি পানি খেয়ে আসি। সায়ান ফাঁকে বলে। তাহলে আমার জন্য অনিস। একে একে সবাই বলছে পানি আনতে। মিষ্টি ঘরে ঢুকেই চুপি চুপি পা ফেলে ওয়াশরুমের সামনে যায়। মূলত রিককে জ্বালাতন করতে এসেছে। ভেতরে থেকে রিক ওয়াক ওয়াক করছে আর গুড়ি করছে। তা দেখে সে হেসে ওঠে। কারো খিলখিলিয়ে হাসার শব্দে রিক পেছন ফিরে তাকায়। মিষ্টিকে দেখে ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, এত হাসছো কেন? খুব মজা লেগেছে বুঝি? তুমিও খাবে? মিষ্টি হাসি থামিয়ে নাক কুচকে বলে, ছি ছি, কিসব ময়লা মুখে নিয়েছো, ইয়া! এই ঠোঁটে আমি জীবনও চুমু খাবো না। রিক চোখ ছোট ছোট করে বলে, কোনো দিনও না। না, দরকার হয় বিয়ের পরে আজীবন চুমু না খেয়ে। আর কথা বলার আগেই হঠাৎ রিক মিষ্টির দিকে কেমন চোখে তাকিয়ে এগোতে থাকে। তা দেখে মিষ্টি ভরকে যায়। এক পা করে পিছিয়ে যেতে থাকে। আটকে আটকে গলায় বলে, সামনে এগোচ্ছেন কেন? রিক ধীর গতিতে বলে, ভাবলাম বমির ভাব কাটাতে একটু মিষ্টি মুখ করে। মিষ্টি চমকে যায়, দ্রুত বলে, তাহলে আমি রান্নাঘর থেকে চিনি এনে দিচ্ছি। রিক মাথা ঝাঁকিয়ে বলে, হুম, তার দরকার নেই, মিষ্টি এখানেই আছে, তাকেই খাবো। মিষ্টি আরও দু কদম পিছিয়ে গিয়ে হালকা জোরে বলে, কাকে? রিক তার দিকে ঝুঁকতে ঝুঁকতে বলে, তোমাকে। সাথে সাথে মিষ্টি রিককে এক ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। এদিকে রিক তার কাণ্ডে হাসতে শুরু করে। মুখে ফুটে ওঠে, পাগলি। ট্রুথ ডেয়ার খেলা শুরু হয়ে গেছে। একে একে একজন আরেকজনকে ডেয়ার দিচ্ছে, ট্রুথ দিচ্ছে। এই যেমন রিককে অলরেডি মেয়ে সাজিয়ে নাচিয়েছে, এবার রুদ্রর পালা আসতেই সে ট্রুথ নেয়। সায়ন হালকা মুচকি হেসে জিজ্ঞেস করে, তুই ভাবিকে কি দেখে ভালোবেসেছিস? আই মিন, কোন কারণে? তার কথায় সবাই আগ্রহ নিয়ে তাকায়। মেঘ চেয়ে আছে উত্তর শোনার আশায়। রুদ্র এক মুহূর্ত চুপ থাকে, তারপর গলার স্বরটা একটু ভারী করে মেঘের দিকে চোখ রেখে বলে, আমি মেঘকে প্রথম দেখাতে ভালোবেসেছি। তখন স্পেসিফিক কী দেখে ভালোবেসেছে জানি না, তবে তার হাসি, তার সরলতা, তার চোখের তাকানো যে আমি শান্তি অনুভব করেছি, সব কিছু একসাথে মিলে আমাকে থমকে দিয়েছিল। এখন যদি বলতে বসি ঠিক কোন দিকটা আমাকে টানে, তাহলে হয়তো সারা জীবন লেগে যাবে, তবু শেষ হবে না তা বলা। মেঘ আমার কাছে শুধু একজন মানুষ না, সে একটা অনুভূতি, যাকে দেখে প্রতিদিন নতুন করে বাঁচতে ইচ্ছে করে। রুদ্রের কথায় সবাই বাহবা দিয়ে ওঠে। এক একজন শীষ বাজাচ্ছে, রুদ্র ভাই প্রেমিক পুরুষ হয়ে গেছে এসব বলছে। তবে এদিকে মেঘ যেন অবাক, মাথা ঘুরপাক খাচ্ছে। তাকে প্রথম থেকে ভালোবাসে মানে কথাটা তার হজম হচ্ছে না। রুদ্রকে জিজ্ঞেস করতেই হাঁসফাঁস করছে। মেঘের ঘোর কাটে সায়নের কথায়। নিজের মনে প্রশ্ন থামিয়ে রেখে তাদের দিকে ফোকাস দেয়। সায়ান এবার সাতকে চেপে ধরে। এই, এখন তুই বল, তুই প্লেবয় তো একদম লয়াল কিভাবে হয়ে গেলি? সাত মাথা চুলকে বলে, এখানে বলতে হবে? মানে বড় ভাইয়েরা আছে তো? পাশ থেকে শান্ত তার কাঁধে থাপ্পড় মেরে বলে, নাটক কম করো প্রিয়। গফ নিয়ে বড় ভাইদের সামনে বসে থাকতে লজ্জা নেই? বলতেই লজ্জা। সাদ মুচকি হেসে বলে, জানি না কিভাবে কখন আমি সত্যিই সুমনার মাঝে আটকে গেছে। দিনের পর দিন তার সাথে সময় কাটাতে বুঝেছে এই মেয়েটাই আমার ভিতরে সব জায়গায় পুরোপুরি দখল করে নিয়েছে। এই বলদ মেয়ের মাঝে আটকে গেছি আমি, এর বলদামি দেখে। এর মধ্যে কোনো সমস্যা দেখিনি, তাই আরও ভালো লেগেছে। তবে একমাত্র সমস্যা যদি বলতে হয়, ও একটু বেশি খায়, তবে সেটা নিয়েও আমি খুশি। সবাই মিটিমিটি হাসছে। এদিকে সুমনা কড়া চোখে তাকিয়ে আছে। তাকে প্রশংসা করছে নাকি অপমান করছে তার খাওয়া নিয়ে আবার খোটা। হাত দিয়ে দেয় জুড়ে এক গুদা সাদের পেটে। এর মধ্যেই এভাবে তাদের আড্ডা মাস্তি চলতেই থাকে। প্রায় রাত 11টার দিকে সারা পিহুরা সবাই মিলে মেঘকে জোর করে রেডি করে ঘরে বসিয়ে চলে যায়। মূলত এটা সারারই প্ল্যান ছিল, সাথে পিহু ও সুমনা মিলিত। তাদের ওপর রেগে মেঘ থমথমে মুখে বসে আছে। তাদের একটাই কথা, যেভাবে আছে সেভাবেই যেন বসে থাকে। ঘর থেকে অন্য কাপড়ও নিয়ে গেছে, তবে মেঘের এখন ভয় হচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে মেঘ ফট করে অন্ধকারেই উঠে দাঁড়ায়। এদিকে রুদ্র ঘরে ঢুকে দেখে অন্ধকার, ভ্রু কুচকে আসে তার। মেঘ কি পিহুদের সাথে? ভাবতে ভাবতে সুইচ টিপে লাইট জ্বালালো।
হঠাৎ ঘর আলোকিত হতেই সামনে যে দৃশ্যটা ধরা দিল, কিছুক্ষণ সে একেবারে স্তব্ধ হয়ে গেল। পাতলা সিল্কের লাল শাড়ি পরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। তাকে যেন আগুনে মোড়া এক রূপকথার সবচেয়ে সুন্দর আকর্ষণীয় চরিত্রটা লাগছে। তার পিঠের হালকা বাঁক, কোমরের সরু রেখা, শাড়ির সাথে গায়ে মিশে যাওয়া শরীরের সৌন্দর্য সবকিছুই রুদ্রের চোখে ধরা দিচ্ছে। রুদ্র মেঘকে এমন রূপে দেখে যেন একেবারে ঘায়েল হয়ে গেছে। নিজেকে সামলানো আর তার পক্ষে সম্ভব হলো না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে মেঘের কোমরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এক দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে, দৃষ্টি যেন ছিঁড়ে ফেলার মতো গভীর। মেঘ একবার তাকিয়ে ফের চোখ সরিয়ে ফেলে। এই চোখে তাকানো দুষ্কর। সে লজ্জায় মাথা নিচু করে নিঃশ্বাস আটকে রেখেছে। রুদ্র হঠাৎ মৃদু নেশাগ্রস্তের মতো মুখ গুজে দিল মেঘের গলায়। মেঘের শরীরের উষ্ণ ঘ্রাণ যেন তাকে আরও পাগল করে তুলল। হাসকি ভরাট গলায় রুদ্র ফিস ফিস করে বলে, এভাবে শাড়ি পরেছে কেন? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, সারাপু পরিয়ে দিয়েছে জোর করে। রুদ্রের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তার হাত ধীরে ধীরে মেঘের শরীরের ওপর ঘুরে বেড়াতে লাগলো। কখনো কোমর, কখনো পিঠ, প্রতিটি ছোঁয়াতে যে মেঘ শিউরে উঠছিল। আর রুদ্র যেন ডুবে যাচ্ছিল তার রূপ, ঘ্রাণ, উষ্ণতার এক অন্তহীন নেশায়। তার আঁচলের ভেতরকার বাঁকে হাত দিতেই মেঘ ফট করে রুদ্রর হাত চেপে ধরে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। রুদ্র থেমে গিয়ে গভীরভাবে তাকায় মেঘের দিকে। তারপর হঠাৎ এক ঝটকায় তাকে কোলের মধ্যে তুলে নেয়। মেঘ দু হাত দিয়ে রুদ্রের গলা শক্ত করে আঁকড়ে ধরে। রুদ্র তাকে নিয়ে এসে বিছানায় বসে। কণ্ঠে অদ্ভুত কোমলতা নিয়ে ডাকে, মেঘ। মেঘ চমকে তাকায়। রুদ্রের গলায় যেন এক অদৃশ্য নেশা। তার দৃষ্টি গিয়ে থামে মেঘের ঠোঁটে। লাল লিপস্টিক লেপটে থাকা সেই ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল বেয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, এখন কি করব বলো? তুমি সব বাঁধ ভেঙে দিলে, আমার আর নিজেকে থামানোর সাধ্য নেই বউ। মেঘের কান লাল হয়ে উঠছে, নিঃশ্বাসে বুক দ্রুত ওঠানামা করছে। সে আরও জোরে রুদ্রের কলার চেপে ধরে। এই দৃশ্য যেন রুদ্রকে আরও পাগল করে তুলছে। নিজেকে আর আটকে রাখতে পারে না সে। মেঘের চুলের ভাঁজে হাত ডুবিয়ে উন্মত্ততার সাথে তার অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয়। শ্বাসরুদ্ধ করা আবেগে চুম্বন ছড়িয়ে পড়ে। তার হাত অবাধ্যভাবে ঘুরে বেড়ায় মেঘের শরীরের নিষিদ্ধ বাঁকে বাঁকে। রুদ্রের উন্মাদনা সামলাতে পারছে না মেঘ। শ্বাসরুদ্ধ হয়ে আসায় সে ঠেলতে শুরু করে, কিন্তু বলিষ্ঠ দেহের সঙ্গে পেরে ওঠা যায় নাকি। শেষমেশ না পেরে রুদ্রের ঠোঁটে দাঁত বসায় সে। রুদ্র তড়িঘড়ি তাকে ছেড়ে দেয়। অবশ্য মুগ্ধ হয়ে মেঘ হাঁপিয়ে ওঠে। রুদ্র মেঘকে ধীরে ধীরে বিছানায় শোয়ায়, নিজেকে তার উপর আলতো করে ঝুঁকিয়ে রাখে। গলায় ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয়। নিঃশব্দ স্পর্শে মেঘের শরীরে আগুন জ্বলছে যেন। মেঘ রুদ্রের শার্ট শক্ত করে ধরে রাখে। আস্তে আস্তে রুদ্রের হাত চলে যায় শাড়ির দিকে। এক টানে খুলতে গেলেই মেঘ হঠাৎ তার হাত ধরে ফেলে। রুদ্র থেমে যায়, মাথা তুলে চোখ রাখে মেঘের দিকে। মেঘ মাথা নাড়িয়ে বারবার না করছে। তা দেখে রুদ্র অসহায় কণ্ঠে বলে, বউ প্লিজ, আজ না করো না। আমার পক্ষে নিজেকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। বলে মেঘের উত্তরের আশা না করে বুকের উপর থেকে আঁচল সরিয়ে ফেলে এক টানে। আস্তে আস্তে হাত বাড়ায় মেঘ রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে নেয়। ভীতু হয়ে বসে আছে। মেঘের এহেন কাণ্ডে রুদ্র বেশ রেগে যায়। মেঘের দিকে তাকাতেই তার ভীতু চেহারা দেখে আরও রাগ বেড়ে যায়। দুই বাহু চেপে ঝাঁকিয়ে বলে, এই তোমার সমস্যা কি? যখন কাছে আসে সরিয়ে দাও। আমার স্পর্শ খারাপ লাগে বলো? মেঘ মাথা নিচু করে আছে, মাথা এদিক সেদিক করে না বোঝায়। তা দেখে রুদ্র রেগে আবার বলে ওঠে, তো সমস্যা কোথায় তোমার? আমি তোমার স্বামী। তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আমার ছোঁয়ার অধিকার আছে। বিয়ের 6 মাস হয়ে যাচ্ছে। এতদিন ধরে তোমাকে সময় দিয়ে আসছে। তোমার দিক আমি বুঝতেছি। তুমি কি আমার দিক বোঝো না? নাকি বুঝে না বোঝার ভান করো? আমি কি মানুষ না? আর কত ওয়েট করব? আর কত কন্ট্রোলে থাকবো? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রুদ্রের প্রতিটি কথায় মেঘ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তা দেখে রুদ্র বিরক্ত হয়ে তাকে ছেড়ে উঠে দাঁড়ায়। ধপধপ পায়ে বারান্দায় চলে যায়। গিয়েই নিকোটিনের ধোঁয়ায় নিজেকে শান্ত করতে লাগে। এদিকে মেঘ কাঁদছে খুব, নিজেকে ভীষণ অপরাধী লাগছে। রুদ্রকে কয়েকবার ডেকেও তার থেকে উত্তর আসেনি। রেগে ভীষণ। এদিকে অন্ধকারে দাঁড়িয়ে আছে কেউ, মোবাইলে কথা বলছে। সকাল 6টা বাজে, মেঘের চোখে ঘুম নেই। রুদ্র কিছুক্ষণ আগে বারান্দা থেকে এসে শুয়েছে। সারা রাত বারান্দাতেই ছিল। তার সাথে ভালো করে একটা কথা বলেনি। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠে। বারান্দায় পা রাখতে নাক কুঁচকে যায়।
নিচে সিগারেটের ছাই পড়ে আছে, হয়তো পুরো এক প্যাকেট শেষ করেছে। হতাশ হয়ে ঘর থেকে বের হয়, বাইরে যাবে মনটা ফ্রেশ করতে। তবে শাড়ি চেঞ্জ করতে হবে, তাই সারার রুমে নক করে। সবাই ঘুমিয়ে আছে, কয়েকবার নক করতেই সারা এসে দরজা খোলে, চুল মুছতে মুছতে বলে। আরে মেঘ, কিছু লাগবে? মেঘ সারাকে দেখে অবুঝের ন্যায় প্রশ্ন করে ফেলে। এত সকালে গোসল করে ফেলেছেন আপু? সারা দুষ্টু হেসে বলে। কেন, তুমি বুঝি করো না? সারার ইঙ্গিত বুঝতেই নিজেকে নিজে মনে মনে গালি দিয়ে কী সব প্রশ্ন করছিল ভেবে। আপু, আমার কাপড়ের ব্যাগটা দিন, চেঞ্জ করে একটু হাঁটতে বাইরে যাব। মেঘের কথায় সারা ভেতর থেকে ব্যাগ নিয়ে আসে। ধরো, ফ্রেশ হয়ে আসো, আমিও যাব, ড্রয়িং রুমে আছি। মেঘ কাপড় নিয়ে নিজেদের ঘরে চলে আসে। বিছানায় চোখ যেতেই দেখে রুদ্র খালি গায়ে উপর হয়ে ঘুমিয়ে আছে। প্রায় 10 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে বের হয়, তারপর সারার সাথে তাদের রিসোর্টের সামনের কাঁচা রাস্তায় হাঁটার উদ্দেশ্যে যায়। সকালের ফ্রেশ পরিবেশ, আশপাশটা সবুজে ঘেরা, হালকা বাতাসে একটু একটু ঠান্ডাও লাগছে। দুজনেই টুকটাক কথা বলে এগোচ্ছে। হঠাৎ মেঘ একটা প্রশ্ন করে বসে। আপু, স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক না হলে কি স্বামী বদলে যায়? সারা একবার সন্দিহান চোখে তাকায় মেঘের দিকে, তারপর শান্ত গলায় উত্তর দেয়। সব পুরুষই চেঞ্জ হয়ে যায় এমনটা নয়। অনেক স্বামী ধৈর্য ধরে স্ত্রীকে সময় দেয়, কারণ তারা বোঝে যে শারীরিক সম্পর্ক মানে শুধু শরীর নয়, এখানে আবেগ, বিশ্বাস, স্বস্তি আর মানসিক প্রস্তুতি দরকার। তো অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিতেই পারে যদি মাসের পর মাস বা বছরের পর বছর স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক না হয়। তখন স্বামী মন মানসিকতা হতাশ বা একাকী অনুভব করতে পারে। এতে ঝগড়া, দূরত্ব, বিরক্তি, এমনকি অন্যদিকে ঝোঁকার ঘটনাও ঘটতে পারে। মেঘ অনেক মনোযোগ দিয়ে সারার প্রতিটা কথা শুনে। লাস্টের কথাগুলো শুনে তার ভেতরে ভয় লাগতে শুরু করে। মেঘকে মনমরা হতে দেখে সারা প্রশ্ন করে। তোমাদের মধ্যে তো সব ঠিক আছে তো মেঘ? মেঘ চমকে তাকায়, আমতা আমতা করে বলে। হ্যাঁ হ্যাঁ। মেঘকে এমন অপ্রস্তুত হতে দেখে সারা কিছু একটা আন্দাজ করে বলে। দেখো মেঘ, যদি কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় বলতে পারো আমাকে। না না আপু, তেমন কিছু না, ওই আর কি, ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, তাই মনে প্রশ্ন জাগলো। সারাও আর ভাবে সত্যি বলছে, তাই আর মাথা ঘামায়নি। টুকটাক কথায় সারা জিজ্ঞেস করে। আচ্ছা, তোমার মতে রুদ্র কেমন? সারা প্রশ্নে মেঘের মুখে খুশির ঝিরি ফুটে ওঠে। সে আনমনেই বলতে থাকে। উনি অনেক কেয়ারিং একটা মানুষ, বেস্ট হাজব্যান্ড ফর এভার। উনি আমার ছোট বড় সব বিষয়ের প্রতি খেয়াল রাখেন, আমাকে ভালো রাখেন, খুশি রাখতে সর্বদা চেষ্টা করেন। এক কথায় উনি হাজব্যান্ড ম্যাটেরিয়াল। মেঘের কথায় সারা হেসে বলে। বাবা, তার মানে রুদ্রের প্রেমে ভালোই পড়েছো। এর মধ্যে কারো উপস্থিতিতে দুজনেই পেছন ঘুরে তাকায়। দেখে রাহুল আসছে তাদের দিকেই। রাহুলকে দেখেই সারা ভ্রু কুচকায়। কিরে, ঘুম শেষ? রাহুল তাচ্ছিল্য করে বলে। ঘুম হলে তো শেষ হবে। সারা রাহুলকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। কেন, ঘুম হয়নি? আচ্ছা, কি হয়েছে রে তোর? কেমন চেঞ্জ হয়ে গেছিস? আগে আমাদের সাথে হাসি খুশি রাহুলকে এখন কেমন জানি অপরিচিত লাগে। রাহুল ম্লান হেসে বলে। ধুর, তোদের মনের ভুল, আমার কিছু হয়নি, এমনি মাথা ব্যথায় ঘুম হচ্ছিল না। সারা চিন্তিত হয়ে বলে। তো আমাকে বললি না রাতে? মুভ ছিল আমার কাছে, লাগালে আরাম লাগতো একটু। হাও, রাতে কাপলদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে যাব। সারা একটা কিল বসায় রাহুলের কাঁধে। ঢং কমাই কর, দাঁড়া আমি চা করে নিয়ে আসি, তিনজন মিলে আড্ডা দিব না। সারা চা বাগানের উদ্দেশ্যে চলে যেতেই মেঘ রাহুল নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। মেঘ এক ধ্যানে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে অন্য কিছু, অন্য চিন্তা। হঠাৎ রাহুলের ডাকে ধ্যান ভাঙে। কেমন আছো মেঘ? মেঘ আলতো হেসে বলে। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কি অবস্থা? আমিও আছি একরকম। কিছুক্ষণ চুপ থেকে রাহুল মেঘের দিকে তাকায়। কি মায়ায় ভরা মুখ! এই মুখের দিকে তাকালেই তো যন্ত্রণা আরও বেড়ে যায়। সে তো আসতে চাইছিল না, এই কারণেই রুদ্রের সাথে মেঘকে দেখলে নিজেকে আর সামলাতে পারে না। রুদ্রের প্রতি ক্ষোভ জন্মায়। কালকের পর থেকে তো রুদ্রের সাথে কথাই বলছে না। রুদ্র যদি মেঘকে প্রথম থেকেই ভালোবেসে থাকে, তবে রাহুলকে বলতে সমস্যা কী ছিল? তাহলে অন্তত নিজেকে আগে থেকেই গুটিয়ে নিত। গভীর এক নিঃশ্বাস ফেলে অনুভূতিহীন কণ্ঠে মেঘকে জিজ্ঞেস করে। তোমরা সুখে আছো তো মেঘ? মেঘ হঠাৎ এমন প্রশ্নে চমকে তাকায়। রাহুল এমন প্রশ্ন কেন করলো ভাবছে। নিজেকে সামনে বলে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। এর মধ্যেই সারা চা নিয়ে হাজির হয়। তারপর বেশ অনেকক্ষণ সবাই নদীর পাড়ে বসে আড্ডা দেয়। তারপর গিয়ে মেঘ সারা মিলে নাস্তা বানাতে লাগে সবার জন্য। একে একে সবাই উঠে গেছে, এক একজন ফ্রেশ হচ্ছে। সুমনাকে তো পিহু টেনে টুনে তুলেছে।
এমন ঘুম দিচ্ছিল। বেচারি আরেকটু ঘুমাতে চেয়েছিল, আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। চোখে এখনো ঘুম। তাদের ওয়াশরুম পিহু ঢুকেছে, তাই অন্য রুমে যাওয়ার জন্য বের হয়। ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে। পাশের রুমে উকি দিতেই দেখে কেউ নেই। সেই ওয়াশরুম খালি ভেবে রুমে পা দেয়, তবে ভেতরে যেয়ে দেখে এতেও কেউ আছে। বিরক্ত হয়ে আসতে নয়, তবে সাদের ডাকে পেছন ফিরে। ঘুম ভেঙেছে ম্যাম? সাদ বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, মুখে মুচকি হাসি। সুমনা পেছন ফিরতেই সাদের চোখ যায় তার দিকে। চুল উস্কো খুস্কো হয়ে আছে, ঘুম ঘুম চোখ, মুখটা ফোলা ফোলা। এমনিতেই গুরুমুরু, এখন আরো টমেটো লাগছে যেন। সাদের যেন হার্টবিট মিস যায়। সুমনা এগিয়ে এসে বলে, ওয়াশরুম ফাঁকা কিনা দেখতে এসেছিলাম। সাদ আরেকটু এগিয়ে সুমনার দুই গাল দুই হাতের আঁচড়ায় নিয়ে মুখটা ওপরে তুলে বলে, তোমাকে অনেক কিউট লাগছে জান, ইচ্ছে করছে একদম খেয়ে ফেলি। সুমনা চোখ বড় বড় করে তাকায়। আরে ছাড়ো, কেউ চলে আসবে। কি সব বলে, ছি ছি ছি, ছাড়ো। সাদ ছাড়ে না, উল্টো তার ফোলা ফোলা গাল চেপে ধরে টানা কয়েকটা চুমু বসিয়ে দেয়। সুমনা তো লজ্জায় চোখ বুঝে নেয়। এখানে সিঙ্গেলরাও উপস্থিত আছে, দেখে শুনে কাজ করা উত্তম। হঠাৎ কারো গলায় দুজনেই হক চকিয়ে ছিটকে দাঁড়ায়। তাকিয়ে দেখি রিক ওয়াশরুম থেকে বেরিয়েছে। তাদের লজ্জা পেতে দেখে রিক ঘর থেকে বেরোতে বেরোতে টিটকারি মেরে বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রিক দাঁড়িয়ে আছে বারান্দায়, এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে। বুকে টিপ টিপ ব্যথা করছে। চাইলেও কি সব কিছু মেনে নেওয়া যায়? চোখের সামনে নিজের চাওয়া মানুষটাকে অন্যের প্রেয়সী হতে দেখা, এটা কি খুব সহজ ব্যাপার? সে নিজের মনকে কন্ট্রোল করার পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও মনের এক কোণে প্রশ্ন থেকেই যায়, সাদের জায়গায় যদি আমি থাকতাম খুব কি বেশি ক্ষতি হয়ে যেত? রিকের কাছে বর্তমানে অনুভূতিকে খুব ভয়ঙ্কর অস্ত্র লাগছে, যা তাকে বারবার আঘাত করছে। মনে মনে আওড়ায়, তুই যাকে ভালোবেসেছিস সে তোকে ভালো না বাসলেই বাকি, তোকে ভালোবাসার মানুষ তো আছে রিক। কথাটা ভাবতেই মিষ্টির হাসি খুশি মুখ ভেসে ওঠে চোখের সামনে। তার পাগলামি, তার দুষ্টুমি সব যেন ভাসতে থাকে। মুহূর্তেই মুখে মুচকি হাসি ফুটে ওঠে। নিজেকে নিজে বলে ওঠে, আমাকে ভালোবাসতে মিষ্টি আছে, আমার মিষ্টি, যার মনে একান্তই আমার বসবাস। তাকে কষ্ট দিব না, সব চিন্তা ঝেড়ে ফেলবো মাথা থেকে। তখনই মিষ্টির গলা ভেসে আসে। মনের ভুল ভেবে সেভাবেই তাকিয়ে মুচকি হেসে নিজের মাথা চুলকায়। এখন দেখছি তার গলাও কানে বাজছে। তবে আবার কর্কশ গলায় রিক দ্রুত পেছনে তাকায়। মিষ্টি দাঁড়িয়ে, এক হাতে চায়ের কাপ, অন্য হাতে কোমরে ভ্রু কুচকে আছে। তাহলে কি ভুল শোনেনি? এদিকে মিষ্টি রাগী গলায় বলে, কি সাহেব, আপনাকে এই মাইক দিয়ে ডাকলে তারপরে শুনবেন? রিক দ্রুত বলে, আরে না না, আসলে খেয়াল করিনি। রিকের হাত কাপ ধরিয়ে মিষ্টি বলে, খেয়াল কই থাকে শুনি? মিষ্টিকে টেনে এনে নিজের ঠিক সামনে দাঁড় করিয়ে রিক ফিসফিসিয়ে বলে, এতক্ষণ খেয়াল ছিল অন্যদিকে, তবে এখন আমার ফিউচার ওয়াইফের দিকেই আটকে গেছে। মিষ্টি মুচকি হেসে রিকের কলার ঠিক করে বলে, বাহ রিক সাহেব, আপনি দেখছি দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছেন। তা আমি তো কোনো ক্লাস নেইনি। রিক মাথাটা নিচু করে মিষ্টি বরাবর এনে বলে, এমন সুন্দরী গার্লফ্রেন্ড থাকলে কেই বা আনরোমান্টিক থাকতে চায়, একটু তো নিকনিক করতে মন চায়। রিকের কথায় মিষ্টি তাকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরে আসে। যেতে যেতে বলে, লুচ্চা রিক সাহেব, বিয়ের আগে টাচ করলে খবর আছে বলে রাখলাম। রিক হেসে ওঠে, মনটা ভীষণ ফুরফুরে রাখছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে চায়ের কাপে চুমুক দেয়। রুদ্রকে ডাকতে এসে দেখে সে বিছানায় মাথা ধরে বসে আছে, চোখ লাল হয়ে আছে। সারা রাত ঘুমায়নি তাই হয়তো। তা দেখে দ্রুত মেঘ এগিয়ে যায়। কি হয়েছে আপনার? রুদ্র এক পলক মেঘের দিকে তাকিয়ে ফের চোখ সরিয়ে নেয়। শান্ত কণ্ঠে বলে, মাথা ধরেছে, একটু কফি বানিয়ে দাও। মেঘ সাথে সাথে কফি বানাতে চলে যায়। এদিকে রুদ্র বালিশে হেলান দিয়ে বসে। হঠাৎ মোবাইলে মেসেজ আসে। রুদ্রের ভ্রু কুঁচকে যায়। এই মেসেজ কে দিল? নাম্বারটা অপরিচিত। সাথে সাথে কল লাগায়, তবে অফ দেখায়। এর মধ্যেই মেঘ কফি নিয়ে হাজির হয়। তাই আর বেশি মাথা না ঘামিয়ে কফিতে চুমুক দেয়। মেঘ আবার বের হয়ে যায়, তারপর ফিরে আসে মুভ নিয়ে। বিছানায় উঠে রুদ্রের পাশে বসে তার কপালে মালিশ করতে থাকে। এতে রুদ্রের বেশ ভালোই লাগছে। কফি শেষ করে মাথা রাখে মেঘের কোলে। তার পেটে মুখ গুজে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে বলে, চুল টেনে দাও। মেঘ মুচকি হেসে তাই করে, চুল টেনে দিতে থাকে। এভাবেই রুদ্র ঘুমিয়ে যায়। আবার শুনুন না, কি? একটা প্রশ্ন ছিল। ফারহান ভাবলেশীন ভাবে বলে, একটা প্রশ্ন তো করেই ফেলেছে, এবার যাও। পিহু চোখ মুখ কুচকে ভেবে বলে, তাহলে দুইটা প্রশ্ন। এটা নিয়ে দুটো প্রশ্ন হয়ে গেল। ফারহানের এসব কথায় পিহু এবার রেগে যায়। আরে ধুর মশাই, আপনি মিয়া ফাইজলামি করেন আমার সাথে, আমি সিরিয়াস।
এবারও ফারহান একইভাবে বলে। ওকে, বুঝলাম। তখনই ফারহানের মোবাইল বেজে ওঠে। ফারহান কল রিসিভ করতেই যাবে তার আগেই মেয়েলি নাম দেখে পিহু টান মেরে নিয়ে নেয়। কল ধরেই বলে, হ্যালো, কে? পিহুর গলা শুনে ওপাশের মানুষটি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি কে? আমার ফারহান বেবি কোথায়? কথা শুনতে পিহু চমকে যায়, দ্রুত রেগে বলে, এই কে রে তুই? ফারহান বেবি মানে কি? এদিকে পিহুকে তুই তুকার করতে দেখে ফারহান মোবাইল কেড়ে নেয়, রেগে বলে, এসব কোনো ধরনের ব্যবহার পিহু? কিছু বলি না বলে কি মাথায় উঠে যাচ্ছ? ফারহানের এমন কথায় পিহু চুপসে যায়। ফারহানের বলা পরের লাইনটুকুতে বেশ খারাপ লাগে তার, তবুও কড়া গলায় বলে, তো সে আপনাকে বেবি বলছে কেন? ফারহান গম্ভীর গলায় বলে, আমাকে যা খুশি বলবে, তাতে তোমার কি? পিহু অবাক হয়ে বলে, যা খুশি বলবে মানে? সে কি আপনার গার্লফ্রেন্ড যে বেবি থাকবে? হুদাই কে? পিহু বাকি কথাটুকু বলার আগেই ফারহান বলে ওঠে, হ্যাঁ, সে তোমার গার্লফ্রেন্ড হয়েছে সোনা। তার সাথে আমার বিয়েও ঠিক। এবার সামনে থেকে বিদায় হও। যদি মান সম্মান থাকে তাহলে আর দ্বিতীয়বার আমার সামনে আসবে না। এদিকে পিহু হতবাক দু কদম পিছিয়ে যায়, সেজন্য এক ঝটকা খেয়েছে। ফারহানের বিয়ে ঠিক কানে বারবার বাজছে কথাটা। পিহুকে যেন কেউ ভেঙে চুরে দিচ্ছে, অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ফারহান আবার ঝাড়ি মেরে ওঠে। কি হলো, যাচ্ছ না? পিহুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, দাঁতের দাঁত চেপে বলে ওঠে, আপনার বিয়ে যেহেতু ঠিক, তাহলে আমাকে বললেন না কেন? আমাকে চান্স দিলেন কেন আপনার আশেপাশে আসে? ফারহান সোজা সাপটা বলে। আমি আমার পার্সোনাল ব্যাপার যাত্রার সাথে শেয়ার করতে ইচ্ছুক নই। ফারহানের প্রত্যেকটা কথাই যেন পিহুর বুকে সুই গাঁথার মতো যন্ত্রণা দিচ্ছে। চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। আজ ফারহান যেন তাকে তার জীবনের সব থেকে বড় দুঃখটাই দিয়েছে। পিছুতে পিছুতে বলে, আর কোনোদিন আমার এই চেহারাও আপনার সামনে আসবে না। দোয়া করে সুখী হন। অনেক অনেক। দুপুর ৩টার দিকে সবাই বাসায় আসার উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে পিহু একবারও ফারহানের সামনে যায়নি। সবাই বেশ চিন্তিত পিহুকে নিয়ে। হঠাৎ কেমন চুপচাপ মন মরা হয়ে গেছে। জিজ্ঞেস করে বলছে শরীর খারাপ লাগছে। তাই আরও রুদ্র তাড়া দেয় বাড়ি ফিরতে। একে একে সবাই উঠে পড়ে গাড়িতে। গাড়িও চলতে শুরু করে। প্রায় ১ ঘন্টা পর গ্রাম পেরিয়ে শহরের রাস্তায় ওঠে গাড়ি। আশেপাশে আর সেই সবুজ শ্যামলা পরিবেশ নেই। দোকানপাট, বড় বড় বিল্ডিং, গাড়ি ঘোড়াই চোখে পড়ে। বেশ আরও কিছু দূর যাওয়ার পর সামনের ২ গাড়ি দাঁড়াতে দেখে রুদ্ররাও দাঁড়িয়ে যায়। রুদ্র বাকিদের গাড়িতে রেখে নিজে নেমে সামনে যায় দেখতে কি হয়েছে। কোনো সমস্যা? রুদ্রের কথায় সায়ান বলে, না না, ওই আর কি, ওরা বলছে ফুচকা খাবে, তাই এখানে দাঁড় করালাম। পিহুরা কই? ওদের নিয়ে আয়। মিষ্টি গিয়ে ওদের বলতে ওরাও নেমে আসে। ফুচকার দোকানের সামনে বসে আছে সব মেয়েরা, আর ছেলেরা দাঁড়িয়ে আছে। ছোটখাটো দোকান, চেয়ার বেশি নেই, তাই আর কি। ফুচকা খেতে খেতে মেঘ বারবার রাস্তার অপর পাশে তাকাচ্ছিল। তা দেখে রুদ্র সেদিকে তাকায়, দেখে একটা আইসক্রিমের ভ্যান। ভ্রু কুচকে মেঘকে জিজ্ঞেস করে, আইসক্রিম খাবে? মেঘ সাথে সাথে মাথা নেড়ে হ্যাঁ বলে। তা দেখে রুদ্র আশেপাশে তাকায়, তেমন দোকানপাট নেই। এদিকে তো বড় কোনো দোকান নেই। আচ্ছা, সামনে থেকে নিয়ে আসছে। মেঘ রুদ্রর হাত ধরে থামিয়ে বলে, ওই তো ওখানেই আছে। দোকানে যেতে হবে কেন? রুদ্র নাক কুচকে বলে, এগুলো খাবে? হ্যাঁ। না না, এগুলো ভালো না। কি না কি পানি দিয়ে বানায়। রুদ্রের নাকচ কথায় মেঘ বায়না ধরে বসে। না না, এগুলো অনেক মজা, এনে দিন না প্লিজ প্লিজ। মেঘের কথায় আর না পেরে উঠে যায়। আচ্ছা, এখানে থাকো, আমি নিয়ে আসছি। রুদ্র যায় আইসক্রিম আনতে। সেখানে অনেকগুলো বাচ্চাও ভিড় করেছে আইসক্রিম কিনতে। মেঘ তা দেখছে আর খাচ্ছে। এর মধ্যেই অর্ণব এসে দাঁড়ায় মেঘের সামনে। মেঘ মাথা তুলে তাকাতেই বলে, ভাবি, রুদ্র ডাকছে আপনাকে। মেঘ ভ্রু কুচকে বলে, কই, উনি তো বললেন এখানেই থাকতে। আরে না, আমাকে একটু আগে ইশারা দিয়ে বলল যেতে, হয়তো কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন সেটাই জানতে। মেঘ আর প্রশ্ন না করে উঠে দাঁড়ায় রুদ্রের দিকে যেতে। রাস্তার দুই পাশে ভালো করে দেখে নেয় গাড়ি চলমান, তবুও সাবধানে দেখে দেখে এগোচ্ছে। অর্ধেক রাস্তায় হঠাৎই চোখে পড়ে বড় একটা দ্রুত গতিতে এগিয়ে আসা ট্রাক। তা দেখে সে একটু থেমে যায়, ভাবে ট্রাকটা তো সামনে ডানে দিয়েই যাবে, তারপর না হয় সে বাকি রাস্তা পার হবে। কিন্তু ট্রাকটি সামনে আসতে হঠাৎ ব্রেক ঘুরিয়ে মেঘের দিকে আসতে থাকে। তা দেখে মেঘ চমকে ওঠে, পা যেন থেমে গেছে, নড়তেও পারছে না। চোখের সামনে ভেসে ওঠে তার বাবার মুখটা, মনে পড়ে যায় সেই দুর্ঘটনার কথা। এদিকে বাকিদের মেঘকে চোখে পড়তেই সবাই আতঙ্ক নিয়ে সাথে সাথে চিৎকার করে ওঠে। মেঘের নাম ধরে চিৎকার শুনে রুদ্র সাইডে তাকানোর সাথে সাথেই চোখের নিমিষেই ট্রাকটি কাউকে ধাক্কা মেরে চলে যায়।
রুদ্রের কিছুটা সামনে এসে ছিটকে পড়ে এক নিথর দেহ। পড়ার সাথে সাথেই রক্তে ভেসে যায় আশপাশ। রুদ্রের যেন দুনিয়া থমকে গেছে, হাতে থাকা আইসক্রিম পড়ে গেছে। হাত কাঁপছে প্রচণ্ডভাবে, সামনে আগানোর সাহস পাচ্ছে না। তাও এক পা করে সামনে আগাচ্ছে, মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ, এটা সত্যি না, এটা যেন স্বপ্ন হয়। ঘটনা ঘটার সাথে সাথে আশেপাশে ভিড় জমে যায়। রুদ্র হতবাক হয়ে তাকিয়ে আছে নিচে পড়ে থাকা রাহুলের দিকে। এখন তার কি করা উচিত মুহূর্তের জন্যই যেন ভুলেই গেছে। চোখের সামনে প্রাণপ্রিয় বন্ধু রক্তে ভেসে যাচ্ছে, অথচ সে যেন জমে গেছে। চারপাশ মানুষজন, কেউ ভিডিও করছে, কেউ হইচই করছে, যেন কোনো সিনেমার দৃশ্য চলছে। এরই মাঝে সায়ানরা ভীতু মনে দৌড়ে আসে ভিড় ঠেলে। মেঘের জায়গায় রাহুলকে দেখে সবাই হতচকিত হয়। সারা হঠাৎ চিৎকার করে ওঠে, রাহুল! সবাই এগিয়ে আসে। ফারহান হন্তদন্ত হয়ে চিৎকার করে উঠল, সার্কাস দেখছিস এক একটা? কুত্তার বাচ্চা, জায়গা ফাঁকা কর, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ফারহানের গলার শব্দে যেন রুদ্রের হুঁশ ফিরে। মুহূর্তেই পাগলের মতো দৌড়ে গিয়ে রক্তে ভেজা রাহুলকে ফারহান থেকে ছিনিয়ে কাঁধে তুলে নেয়। তাকে গাড়িতে উঠিয়ে দ্রুত ছুটে যায় হাসপাতালে। হাসি খুশি এই সফরে হঠাৎ এমন ঘটনা, সবাই ভেঙে পড়েছে, চোখ ভিজে যাচ্ছে এক একজনের। এদিকে মেঘকে ধাক্কা মেরে সাইডে সরিয়ে দিলকেও সে নিজেকেও সামনে উঠতে না পেরে রাস্তার পাশের পিলারে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। হাতে পায়ে চোটও লেগেছে পিহু, সুমনা আর সামিরা দৌড়ে গিয়ে তাকে তোলে। তারাও মেঘকে গাড়িতে তোলে। পানি ছিটিয়ে মেঘের জ্ঞান ফিরছে না। পিহু আর সুমনা কান্না করছে খুব। সামিয়া কাঁপতে থাকা গলায় দুজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কাজের হাসপাতালের পৌঁছাতেই সবাই হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। রুদ্র ভেতরে ঢুকেই চিৎকার করে ওঠে, ডাক্তার, ডাক্তার! তার চিৎকারে আর রাহুলের রক্তাক্ত শরীর দেখে সবাই দ্রুত এগিয়ে আসে। ডাক্তার কাছে এসে তাকিয়েই বলে ওঠে, ইমিডিয়েট অপারেশন থিয়েটারে নিন, অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর আপনার রিসেপশনে গিয়ে ফর্ম পূরণ করুন, ফাস্ট। বলেই ডাক্তার রাহুলকে নিয়ে ভেতরে ঢোকে। আরও কয়েকজন ডাক্তার ছুটে যায় তার সাথে। সায়ান ফর্ম ফিল আপ করলো। রাহুলের পরিবারকেও খবর দিয়েছে ইতিমধ্যে। তারা রওনা হয়ে গেছে সঙ্গে সঙ্গেই। অপারেশন থিয়েটারের বাইরে রুদ্ররা বসে আছে। সারা বন্ধুর এই অবস্থায় কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে। অন্যদের চোখেও অশ্রু। রুদ্র মাথা নিচু করে নিশ্চাপ বসে আছে, শক্ত হয়ে আছে, কিন্তু ভেতরে তোলপাড় চলছে। হঠাৎ মাথা তুলে প্রশ্ন করল, কিভাবে হলো? সায়ান ভাঙা গলায় উত্তর দেয়, মেঘকে বাঁচাতে গিয়ে সে নিজেই। সেখানেই গলা ধরে আসতো তার, আর বকতে পারল না। রুদ্র হঠাৎ আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ায়, চারপাশে তাকিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলে, মেঘ কোথায়? ঠিক আছে তো? কই ও? দেখছি না কেন? ওকে ফেলে আসিসনি তো? শিট, আমি এতটা কেয়ারলেস কি করে হলাম? আমার মেঘ। পাগলের মতো প্রশ্ন করতে করতে পিহুকে কল দেয়। সবাইও চুপসে যায়, কারণ কেউই মেঘের খোঁজ জানে না। রাহুলের দিকে ব্যস্ত ছিল সবাই। পিহু কল রিসিভ করতেই জানতে পারলো মেঘ সেন্সলেস এই হাসপাতালেই আছে। কথাটা শুনতেই যেন বুকটা হিম হয়ে এলো রুদ্রের। আর কিছু না ভেবে ছুট লাগায় মেঘের কেবিনের দিকে। রক্তমাখা শার্ট, এলোমেলো চুল, পাগলের মতো ছুটে চলা ছেলেকে দেখে চারপাশের মানুষ তাকিয়ে নানা উপাধি দিচ্ছিল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। মেঘের কেবিনের সামনে এসে হঠাৎ পা থেমে গেল। ডাক্তারকে বের হতে দেখে সাথে পিহু ছুটে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করল, ডাক্তার, ও ঠিক আছে তো? আমার মেঘের কিছু হয়নি তো? ডাক্তার একবার পিহুর দিকে তাকাতেই পিহু আস্তে করে বলল, পেশেন্টের হাজব্যান্ড। ডাক্তার মুচকি হেসে উত্তর দিল, চিন্তার কিছু নেই, মাথায় আঘাত আর ট্রমা থেকেই অজ্ঞান হয়েছিল। ইঞ্জেকশন দিয়েছি, 1-2 মিনিটের মধ্যেই জ্ঞান ফিরবে। শরীরে কয়েকটা জায়গায় চোট ছিল, নার্স ড্রেসিং করে দিয়েছে। ডাক্তার চলে যেতেই রুদ্র কেবিনে ঢোকে। মেঘ শান্তভাবে শুয়ে আছে, চোখ বন্ধ, নড়াচড়া নেই। সুমনা রুদ্রকে দেখে চুপচাপ বেরিয়ে গিয়ে পিহুর সাথে বাইরে দাঁড়ায়। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসে। মেঘের হাত নিজের মুঠোয় নিয়ে বুকের কাছে চেপে ধরে গভীর এক নিঃশ্বাস ফেলল। চোখ বন্ধ করে ঠোঁট নেড়ে দোয়া পড়ে বেশ কিছুক্ষণ, তারপর আস্তে করে ফু দিয়ে দেয় মেঘের শরীরে। নিঃশব্দে কপাল বেয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। দু বাহু ধরে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমন্ত মেঘকে। মনে হচ্ছিল বুকের ভেতর ঢুকিয়ে নিলেই শান্তি পাবে। সেভাবেই জড়িয়ে ধরে বসে থাকে। ভেতরে ভেতরে যেন অজানা ভয়ে কেঁপে উঠছে বারবার। এভাবেই সময় যায়, প্রায় 10-15 মিনিট পার হয়ে যায়। হঠাৎ কল আসে রিসিভ করতেই সায়ন বলে ইমার্জেন্সি, রক্ত লাগবে যেতে। এক মুহূর্ত দেরি না করেই রুদ্র উঠে দাঁড়ালো। মেঘকে পিহু আর সুমনার কাছে রেখে সে ছুটে যায় রক্ত দিতে।
অপারেশনের রুমের করিডোরে পৌঁছাতেই চোখে পড়ে রাহুলের বাবা মা ভেঙে পড়া অবস্থায় বসে আছে। মা কপালে হাত দিয়ে বারবার ফিস ফিস করে দোয়া পড়ছেন, বারবার চোখ মুছছেন, সাথে স্ত্রীকেও সামলাচ্ছেন। আশেপাশে আত্মীয় স্বজন দাঁড়িয়ে কাঁদছে। রাহুলের হবু বউ সাফার দিকে চোখ যেতেই দেখে মেয়েটির একজন ধরে বসে রেখেছে। কান্না করতে করতে হয়তো নিস্তেজ হয়ে গেছে। একটা হাসি খুশি পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে। রুদ্র আর না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চলে যায় ব্লাড ডোনেশন রুমে। সেখানে সায়ান আর ফারহানও উপস্থিত। ওরাও রক্ত দেবে। সবার মনে একটাই দোয়া, বন্ধুটা যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে। রক্ত নেওয়া হতেই একজন নার্স দ্রুততা নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। দরজা বন্ধ হয়ে যায়। বাইরের সবাই অপেক্ষায়। গুমোট বাতাস, নিঃশব্দ কান্না। এর মধ্যেও রাহুলের মা বুক ফাটা আর্তনাদে কেঁদে উঠছেন বারবার বারবার একই মিনতি করছে। আমার ছেলেটাকে বাঁচান আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু ও বেঁচে যাক। দরকার হলে আমার প্রাণটা নিয়ে নেন আল্লাহ, তাও আমার ছেলেটা আমার বুকের মানিক, আমার জান বাচ্চাটাকে ফিরিয়ে দেন। আমার একমাত্র ছেলে, আমি কি নিয়ে বাঁচবো গো আল্লাহ, আপনি আমার বুক খালি করবেন না। ওনার কথায় উপস্থিত সবার চোখ ভিজে যায়। রুদ্র দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত সরে গেল অন্য পাশে। সাফা এসে ওনার হাত ধরো, গলা আটকে গেছে, কাঁদতে কাঁদতে বলে, আন্টি, ও ঠিক হয়ে যাবে, আপনি একদম কাঁদবেন না, ওর কিছুই হবে না। রুদ্র দাঁড়িয়ে আছে জানালার ধারে, চোখ টলমল করছে। চোখের সামনে ভেসে উঠছে রাহুলের সাথে কাটানো অসংখ্য মুহূর্ত, ক্যান্টিনে আড্ডা, ক্লাস ফাঁকি, একসাথে ম্যাচ দেখা, হুট করে রাস্তায় চায়ের দোকানে দাঁড়িয়ে গল্প, বাইকে চড়া, মারামারি, হাসি ঠাট্টা। হঠাৎ পেছন থেকে কেউ রুদ্রর কাঁধে হাত রাখল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে নেয়। পেছনে ফিরতেই দেখে ফারহান দাঁড়িয়ে আছে, কিছু না বলে এক দৃষ্টি তাকিয়ে আছে রুদ্রের দিকে। ফারহান হাত একটু বাড়াতেই হঠাৎ রুদ্র ফারহানকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে ওঠে। ফারহানও কাঁদছে। রাহুলের এই দশা কেউই মানতে পারছে না। রুদ্র আতঙ্কিত গলায় বলে, রাহুল ঠিক হয়ে যাবে, তাই না রে? ওকে ঠিক করতে হবে, হতে হবে। ওকে ছাড়া আমি চলবো কি করে? ফারহান কণ্ঠে ভরসা দিয়ে বলে, কিচ্ছু হবে না, নিজেকে সামলা। আমরা ভেঙে পড়লে রাহুলের পরিবার কে সামলাবে? পুরুষের বোধহয় কাঁদতে নেই নিয়ম করে, কিন্তু আজ তারা দুজনেই নিয়ম ভেঙে কাঁদছে। রুদ্র যেন তার কষ্ট ভাগ করার জায়গা পেয়েছে। মুখে কোনো শব্দ নেই, তবে দুজনের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। এদিকে দূর থেকে সব কিছু দেখছে শান্ত আর সায়ন। তাদের চোখেও জল। শান্ত হালকা গলায় বলে ওঠে, আজ কত বছর পর এরা এক হলো। রাহুল যদি এই দৃশ্যটা দেখতো কত খুশি হতো, তাই না? ও তো কত চেষ্টা করেছিল রুদ্র ফারহানের সম্পর্কটা আগের মতো করার, তবে পারে। সায়ন ধরা গলায় বলে, পেরেছে, সে এক করতে পেরেছে, তবে সে নিজেই দেখার অবস্থায় নেই। শান্ত সায়নকে জড়িয়ে ধরে, আমাদের গ্যাংটা আবার আগের মতো হবে, তাই না রে? রাহুল ঠিক হয়ে যাবে, আমরা আবার আগের মতো হয়ে যাব। তাদের চোখ দিয়েও নীরবে জল গড়িয়ে পড়ছে। আসলে বন্ধুত্বের আসল মানে তখনই বোঝা যায় যখন মৃত্যু এসে দাঁড়ায় দরজায়। বন্ধু অসুস্থ হলে শুধু ওর শরীরটাই নয়, পুরো বন্ধু মহল শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে যায়। একসাথে ক্লাস ফাঁকি দিয়ে ঘোরা, ক্যান্টিনে একই প্লেট ভাগাভাগি করে খাওয়া, কাউকে কষ্ট দিলে সেটা মিলে বসে গোপনে সমাধান করা, ছোট্ট আনন্দ থেকে বড় দুঃখ সব ভাগাভাগি করা। আজ সেই বন্ধু হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। সে শুধু একা নয়, সে সাথে তার প্রতিটা বন্ধু নিজেদের বন্ধু হারানোর ভয়ের সাথে লড়াই করছে। টানা 2 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসতেই সবাই ছুটে গেল সামনে। প্রশ্নের পর প্রশ্ন, কেমন আছে, কি অবস্থা? রুদ্র ফারহানও এগিয়ে আসে। ডাক্তার শক্ত গলায় বলেন, আমার সাথে আসুন স্যার। রুদ্ররা বাকিদের বুঝিয়ে ডাক্তারের পিছু নিল। কেবিনে এসে ডাক্তার বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। মাথা থেকে প্রচুর রক্তকরণ হয়েছে। আমরা যা করার করেছি, বাকিটা আল্লাহর হাতে। পরিবারের সবাই একে একে দেখা করার সুযোগ দিন। বাঁচার সম্ভাবনা 10%ও নেই। কথা শুনি রুদ্র ফারহান দুজনেই স্তব্ধ হয়ে বসে রইল। এক দৃষ্টে তাকিয়ে আছে, অনুভূতি শূন্য, ফাঁকা লাগছে মাথা। ডাক্তার তাদের দিক বুঝিয়ে বলে, আবার বলেন, স্যার, নিজেদের সামলান, সবাইকে একবার একবার করে ভেতরে নিয়ে যান, রোগীর সাথে দেখা করান, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। রুদ্র মাথা নেড়ে রোবটের মতো বের হয়ে এলো। পাশে ফারহান তার কাঁধ ধরে দাঁড় করিয়ে দেয়। রুদ্র মাথা ঘুরে তার পানে তাকাতেই ফারহান বলে, নিজেকে শক্ত রাখ, আমরা ভেঙে পড়লে তার মা বুঝে যাবে, এখন কিছু বলা যাবে না।
রুদ্র কিছু না বলেই বাইরে আসে। রাহুলের মা ছুটে এলো তার কাছে। ও রুদ্র বাবা, বলো না ডাক্তার কি বলেছে? আমার বাবাটা ঠিক আছে? বিপদমুক্ত তো? রুদ্র চোয়াল শক্ত করে মাথা নেড়ে ইশারা করলো সুস্থ আছে। রাহুলের মা সঙ্গে সঙ্গে খুশি হয়ে উঠলেন, যেন একটা বাচ্চাকে তার প্রিয় পুতুল কিনে দেওয়া হয়েছে। রুদ্র হঠাৎ রাহুলের মাকে চেয়ারে বসিয়ে হাঁটু করে বসে তার হাত ধরে বলে, আমাকে তোমার আরেকটা ছেলে মনে করো তো মামনি। এর মধ্যেই মেঘকে নিয়ে পিহুরাও এসেছে। সে এখন সুস্থতায় এখানে আসতে চাইছিল, তার জন্য আজ রাহুলের এই অবস্থা। আর সে আসবে না? মেঘকে দেখে তারা চেয়ার এগিয়ে দিল বসার জন্য। রাহুলের মা রুদ্রের মুখে হাত বুলিয়ে কপালে চুমু দিলেন। অবশ্যই, তুইও আমার আরেকটা ছেলে। রুদ্র শান্ত কণ্ঠে বলে। তাহলে এই ছেলেকে দিয়ে বাকি জীবন চলবে তো? উনি কথার মানে না বুঝে শুধু চেয়ে থাকলেন। রুদ্র ফট করে উঠে দাঁড়ায়। ডাক্তার পারমিশন দিয়েছেন, সবে একে একে রাহুলকে দেখে আসুন। রুদ্রের কথা শুনতেই ওনারা ছুটে গেলেন ভেতরে। রাহুলকে দেখে চোখে পানি, সারা শরীরে ব্যান্ডেজ, মাথায় পট্টি, মুখে অক্সিজেন মাস্ক। মা কাঁদতে কাঁদতে ছেলের গালে হাত রাখলেন। রাহুল চোখ খুলে মুচকি হেসে কোনো মতে মাস্ক সরিয়ে উচ্চারণ করে, আম্মু আম্মু। মা সাথে সাথে ছেলের হাত চেপে ধরে। বাবা, এই তো আম্মু আছি, এটা লাগিয়ে রাখো, তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাহুল কষ্ট করে বলে, আম্মু, আমার জন্য কান্না করো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মা চোখের জল মুছে বললেন, না বাবা, আমি কাঁদছি না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রাহুল হালকা হেসে উঠল, আবার হালকা গলায় বলে, আম্মু, আমার কিছু হলে সাফাকে তুমি নিজ দায়িত্বে ভালো ঘরে তুলে দিও। রাহুলের মা চমকে উঠে দ্রুত বলেন, না আব্বু, তোমার কিচ্ছু হবে না, এইসব কথা মুখে নেয় না। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দিবেন, সুস্থ করে। মায়ের কথায় রাহুল হাসে। সে জানে আর সুস্থ হবার সম্ভাবনা নেই। এক এক করে সবাই ভেতরে গেল, শেষে রুদ্র। তার চোখে জল নেই, কেমন কৃত্রিম হয়ে গেছে। রাহুল হাতের ইশারায় তাকে কাছে রাখে। রুদ্র, একটা রিকোয়েস্ট রাখবি? রুদ্র দ্রুত হাত ধরে বলে, তুই শুধু বল, আমি জানতেও রাখবো। রাহুল হেসে অস্পষ্ট কণ্ঠে বলল, আমাকে ওয়াদা দে, মেঘকে সবসময় প্রোটেক্ট করবি। আমি তোকে বলতে পারিনি, কিন্তু আজ বলতে চাই, আমি মেঘকে ভালোবাসি। নিজের করে পেতেছে তার আগেই তুই বিয়ে করে ফেললি। সত্যিই আমি মন থেকে চেয়েছিলাম রে তাকে, কিন্তু পাইনি। কিন্তু আফসোস নেই, তাকে তো নিজের জীবন দিয়ে বাঁচাতে পারলাম। এবার তুই ওয়াদা কর, যে কোনো পরিস্থিতিতে তাকে। বলতে বলতে তার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে গেল। রুদ্র হকচকিয়ে দ্রুত মাস্ক লাগিয়ে ডাক্তার ডাকল। সবাই ভেতরে চলে আসে। কান্নার রোল পড়ে যায় চারিপাশে। রোগীর অবস্থা দেখে ডাক্তার সবাইকে বের করে দিলেন। সবার মনে আবার অন্ধকার নেমে এসেছে। রুদ্রের কানে শুধু বাজছে রাহুলের বলা কথাগুলো। প্রায় 10 মিনিট পর ডাক্তার বেরিয়ে আসে। সবাই আগ্রহ নিয়ে উঠে দাঁড়ায়। ডাক্তার মাথা নিচু করে বলেন, সরি, আর নেই উনি। সাথে সাথে সব নিস্তব্ধ। সবাই যেন বড়সড় এক ঝটকা খেয়েছে। রাহুলের মা আর সাফা সেখানে অজ্ঞান হয়ে পড়েছে। রুদ্র 2 কদম পিছিয়ে গিয়ে দেয়াল ধরে দাঁড়ায় স্থির হয়ে রইল। চোখ তার ফাঁকা, এক ধ্যানে তাকিয়ে রাহুলের কেবিনের দিকে। মেঘ দৌড়ে এসে তাকে আঁকড়ে ধরল। চারপাশে শুধু কান্না, হাহাকার, আর্তনাদ। রাহুল আর নেই। রাহুল মারা যাওয়ার 1 মাস হতে চলল, কিন্তু কারো জীবনে তার জন্য থেমে নেই। সবাই নিজেদের ছন্দে চলছে। শুধু দিনের শেষে হঠাৎই তার কথা মনে পড়ে প্রিয়জনদের বুকের গভীর থেকে তীব্র এক ব্যথা অনুভব হয়। রুদ্ররা কেউ না কেউ প্রতিদিন একবার হলেও রাহুলের বাড়িতে যায়, তার মাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। ভার্সিটি এসেই মেঘ বাকিদের ক্লাসে যেতে বলে নিজেও কোথাও যাওয়ার জন্য উঠে পিহু আটকে দেয়। কিরে, একা একা কোথায় যাবি? আমরাও যাব। মেঘ একটু চিন্তিত স্বরে বলে, না না প্লিজ, তোরা ক্লাস কর, আমি একটু দরকারে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। তাদের অনেক বুঝিয়ে শুনিয়ে অবশেষে বের হয় মেঘ। রিক্সা দিয়ে রওনা হয় তার গন্তব্যে। কাজ শেষ করে যখন বেরোয় তখন চিন্তায় ডুবে ফুটপাত ধরে হাঁটছে। মন মরা হয়ে আনমনে কিছু দূর হেঁটেই হঠাৎ চোখে পড়ে রুদ্রের গাড়ির মতো দেখতে একটা গাড়ি। পরক্ষণে ভাবে দেশে কি শুধু একটাই এমন গাড়ি আছে নাকি। ভেবে আবার সামনে এগোয়, কিন্তু আরেকটু যেতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখে আটকে যায়। এটাই তো সাফা। চাপতে ভাবতেই ভ্রু কুচকে থেমে যায় মেঘ। এর কয়েক সেকেন্ড পরেই গাড়ির ড্রাইভিং সিট থেকে নেমে আসে রুদ্র। গিয়ে অপর পাশে দরজা খুলে দিতেই সাফা মুচকি হেসে গাড়িতে উঠে পড়ে।
তারপর রুদ্র নিজেও উঠে গাড়ি স্টার্ট দেয়। পুরো ঘটনাটা মেঘের কাছে একদমই স্বাভাবিক মনে হলো না। রুদ্র এই মেয়েকে নিয়ে এখানে কি করছিল ভাবতে ভাবতে গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। আর মেঘ রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসে, মাথায় শুধু রুদ্রের কথাই ঘুরপাক খাচ্ছে। রাত 10টা। যথারীতি এই 1 মাস ধরে চলা রুটিন অনুযায়ী পিহু আবার তার নতুন নাম্বার থেকে কল দেয় ফারহানকে, শুধু তার কণ্ঠটা শোনার লোভে। হ্যালোকে বলতেই কল কেটে দেয়। 1 মাস ধরে ফারহানের কাছ থেকে নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এখনও ফারহানকেই আঁকড়ে আছে। কাউকে একবার মন দিয়ে ফেললে কি এত সহজে তা আবার ফেরত নেওয়া যায়? মাঝে মাঝে দীর্ঘশ্বাসের সাথে বের হয় আক্ষেপ ভরা ফিসফিস। আপনি যদি একটুখানি আমার হতেন ফারহান, দেখতেন ভালোবাসা কারে বলে। এদিকে রুদ্র বাসায় ফিরেছে হলো 10 মিনিট। মেঘ তার অপেক্ষাতেই ছিল, সে আসতেই কাপড় এগিয়ে দেয়। রুদ্র চুপচাপ ফ্রেশ হয়ে এসে সবার সঙ্গে খাবার খেয়ে নেয়। রাতে রুমে ঢুকতেই মেঘ প্রশ্ন শুরু দেয়, দুপুরে কোথায় ছিলেন? রুদ্র একটু চমকে তাকায় মেঘের দিকে, ভ্রু কুচকে বলে, কেন? অফিসে তো ছিলাম, আর কোথায় থাকবো? আর কোথাও যাননি? রুদ্র নির্দ্বিধায় জবাব দেয়। না, যাইনি। মেঘ তাকিয়ে থাকে রুদ্রের দিকে, কি সুন্দর করে মিথ্যা বলল, অথচ সে নিজের চোখে সব দেখেছে, তবু কিছু না বলে চুপচাপ পাশে শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। রুদ্র বদলে গেছে, মেঘের সঙ্গে খুব একটা কথা বলে না, দূরত্ব বজায় রাখছে সব সময়। মেঘ তা টের পাচ্ছে, তবে কিছু জিজ্ঞেস করলে রুদ্র হেয়ালি করে এড়িয়ে যায়। আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই। রুদ্র একটা পার্টি আয়োজন করেছে, অনেক অতিথি আসবে বলে বাড়ি সাজসজ্জায় ব্যস্ত সবাই। বিকেল হতেই পিহু, মেঘ আর সামিয়াকে সাজগোজের জন্য রুদ্র পার্লারে পাঠিয়ে দেয়। সাজতেই সন্ধ্যা নেমে আসে তাদের। এ হেরে, সবাই বকা দিবে, এত লেট হয়ে গেল। পিহু ফিস করে কথাটি বলতেই সামিয়া হেসে জবাব দেয়, আগে দেখে হাট গাধি, নয়তো পরে গিয়ে এত সময়ের মেকআপ সব একেবারেই যাবে। তারা সবাই দ্রুত গেট পেরিয়ে ভেতরে ঢুকে। সব মেহমান চলে এসেছে, মানুষের গমগমে পরিবেশ। তাড়াহুড়ো করে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু কিছু দূর যেতেই রুদ্রের ঘোষণা শুনে মেঘের পা থমকে যায়। অবাক হয়ে তাকায় সামনে। রুদ্র একটি মেয়ের হাত ধরে পাশে দাঁড় করিয়ে বলে ওঠে, হ্যালো এভরিওয়ান, মিট মাই ফিয়ান্সে মিস সাফা। বলেই রুদ্র সাফাকে পাশে দাঁড় করালো। সাথে সাথে সবার মাঝে হইচই পড়ে গেল। মিডিয়ার লোকেরা তো লাইভ করা শুরু করে দিল। সবাই প্রশ্নে গুঞ্জরিত, এই মেয়েকে, রুদ্রে তো অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল, তাহলে ইনিকে? এক হুলস্থুল পরিবেশ। এসবের মাঝেই এরশাদুল চৌধুরী গর্জে উঠলেন, এসব কি ধরনের ফাজলামি করছো রুদ্র? রুদ্র ভাবলেশীন ভঙ্গিতে বলে, আব্বু, এটা কোনো ফাজলামি না। বলেই সাফার হাত নিজের মুঠোয় নিয়ে নিল। আশেপাশের সবাই শকড। শান্তরা, পিহুরা সবাই যেন বড়সড় ধাক্কা খেল। অবাক দৃষ্টিতে রুদ্র আর পাশে দাঁড়ানো সাফার দিকে তাকিয়ে আছে। রুদ্র এমনটা করতে পারে না, সে এমন ছেলেই না। তাদের কাছে যেন এ এক দুঃস্বপ্ন। এদিকে মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে স্টেজে উঠে রুদ্রের সামনে গিয়ে অসহায় দৃষ্টিতে ভয়ে ভয়ে বলে, আপনি প্রাঙ্ক করছেন তাই তো? রুদ্র শান্ত চোখে তাকিয়ে উত্তর দিল, একদমই না। মেঘ চমকিত নয়নে বলে, তাহলে এগুলো কি? রুদ্র হাত ছড়িয়ে পকেটে রেখে বলে, যা দেখছো তাই, সাফা আমার হবু ওয়াইফ। বলেই রিং বের করে সাফাকে পরাতে গেলে সাথে সাথে মেঘ যেন বাঘিনীর রূপ নিল। কাউকে তোয়াক্কা না করে হাত থেকে ধাক্কা দিয়ে রিং বক্স ফেলে দিল। তারপর রুদ্রের কলার ধরে চিৎকার করে উঠল, এসব কি ধরনের মজা করছেন? একদম এসব ফাজলামি করবেন না আমার সাথে। রুদ্র শান্ত ভঙ্গিতেই মেঘের হাত ছাড়িয়ে কলার ঠিক করতে করতে বলে ওঠে, সাবধানে ভেবেচিন্তে যে কোনো কাজ করবে। মেঘ অবাক হয়ে যায়, আপনি কি বলছেন এগুলো? সবাই দেখছে তো, এমন করছেন কেন? রুদ্র বাঁকা হেসে চুল ঝেড়ে ফেলে, দেখানোর জন্যই তো এই আয়োজন। মেঘ বিস্মিত চোখে, মানে? রুদ্র ঠান্ডা গলায় বলে ওঠে, ভুলে গেছ? ভার্সিটি ভরা ক্যাম্পাসে কোনো দোষ ছাড়াই সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল। ভেবেছিলে কি এত সহজে আমি ভুলে যাব? মেঘ যেন বড় ধাক্কা খেল। সেই কথা তুলছে কেন রুদ্র? অবাক হয়ে তাকিয়ে আছে। আশেপাশে সবাই স্তব্ধ। শান্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, রুদ্র, কি সব বলছিস? ঘরে গিয়ে কথা হবে, এখানে মিডিয়ার লোক। রুদ্র হাত তুলে শান্তকে থামিয়ে দিল, তারপর সবার দিকে তাকিয়ে বলল, যা কথা হবে এখানেই হবে। মেঘ কাপা গলায় জিজ্ঞেস করে, কি বলতে চাইছেন? রুদ্র হালকা হেসে উত্তর দিল, সোজা কথা, তুমি আমাকে থাপ্পড় মেরেছ, আমিও রিভেঞ্জ নিয়েছি।
মেঘ বাকরুদ্ধ, শরীরের শক্তি যেন ফুরিয়ে আসছে। প্রায় পড়তে যাচ্ছিল পিহু তাড়াতাড়ি এসে ধরে নিল। কাপা ঠোঁটে মেঘ বলে, তাহলে আমার হাত ধরে এত দূরে এনে মাঝ রাস্তায় ফেলে দিয়ে রিভেঞ্জ নিচ্ছেন? রুদ্র হেসে উঠল। ওয়াও, হাউ ব্রিলিয়ান্ট ইউ আর। এতদিন ভেবেছিলাম তুমি শুধু বোকা, এখন দেখি একদমই না। মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। এই কোন রুদ্র? তাকে চিনতে পারছে না। রুদ্র তো এমন ছিল না। কিছু কি হয়েছে? তড়িঘড়ি এগিয়ে গিয়ে রুদ্রের হাত ধরে। আপনার কি হয়েছে? রাগ করেছেন আমার উপর? আমি মাফ চাইবো, আর কখন এমন কিছু করব না। প্লিজ এমন এমন সিদ্ধান্ত নেবেন না। মেঘ কথা শেষ করার আগেই সাফা তার হাত সরিয়ে দিল। কাঠ গলায় বলে ওঠে, রৌদ্র এখন আমার ফিয়ন্সে, ওর গা ঘেঁষার চেষ্টা করবে না। আমি এসব একদম টলারেট করব না। মেঘ রেগে গিয়ে এক পা এগিয়ে গর্জে উঠল, সে আমার স্বামী, তাকে স্পর্শ করার পূর্ণ অধিকার আমার আছে। সাফা ঠান্ডা স্বরে, সেই অধিকারও থাকবে না। খুব শীঘ্রই ডিভোর্স পেপার পেয়ে যাবে। মেঘ আরও একবার ধাক্কা খেল। মেঘের বুক যেন ছিঁড়ে যাচ্ছে। ফট করে রুদ্রের দিকে তাকালো, আশায় আছে সে কিছু বলবে, কিন্তু কয়েক মুহূর্ত পার হলেও রুদ্র নিশ্চুপ। মেঘ হতাশ কণ্ঠে বলল, আপনি কিছু বলছেন না কেন? এই মেয়ে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে, আপনি চুপ আছেন কেন? রুদ্র চোখ সরিয়ে ঠান্ডা স্বরে বলল, যা বলেছে সত্যিই বলেছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই কথাই শুধু মেঘের নয়, পুরো চৌধুরী পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দাদির বুক কেঁপে উঠে গেছে। তাকে সবাই ধরাধরি করে দ্রুত বাসায় নিল। মেঘ ধপ করে নিচে বসে পড়ে। এক দৃষ্টি রুদ্রের দিকে তাকিয়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সিদ্দিকা বেগম আর সহ্য করতে পারলেন না, ছুটে গিয়ে রুদ্রের গালে সজোরে চড় মারলেন। এই শিক্ষা দিয়েছিলাম তোকে, তোর সাহস হলো কি করে মেয়েকে ডিভোর্স দেওয়ার কথা মুখে আনা? রুদ্রমুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খারাপ দেখে সাদ, সায়ান, শান্ত, অর্ণব সহ বাকিরা মিডিয়া লোকজনকে কোনো মতে বের করে দিল। কিন্তু লাভ কি? নিউজ তো ছড়িয়ে গেছে। অতিথিদেরও একে একে সসম্মানে বিদায় করতে হলো। সিদ্দিকা বেগম এবার সাফার দিকে তেড়ে গেলেন। এই তুমি কে? আমার ছেলের সংসারে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাকে? কেন ঢুকেছো সংসারটাকে ভাঙতে? কান খুলে শুনে রাখো, মেঘ আমার একমাত্র বৌমা। মেঘ ছাড়া দ্বিতীয় কাউকে আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বলতে বলতেই সিদ্দিকা বেগম মেঘকে বুকে টেনে নিলেন। মেঘ কাঁদছে আরো জোরে। কাঁদতে কাঁদতে হাত তুলে রুদ্রকে দেখিয়ে বলে, মা, মা দেখুন উনি কি করছেন, বলুন না, থামান না ওনাকে, আমার খুব খারাপ লাগছে। সিদ্দিকা বেগম মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। কিছু হবে না মা, আমি আছি তো। তোর এই শাশুড়ি সব সময় তোর পাশে থাকে, কিচ্ছু হতে দেবে না। এরশাদুল চৌধুরীও এগিয়ে আসেন, মেঘের মাথায় হাত রেখে বললেন, আম্মু এভাবে কেঁদো না, আব্বু আছি, দেখবো কে কি করে। রুদ্র হঠাৎ বলে উঠল, তোমরা কি তোমাদের একমাত্র ছেলেকে হারাতে চাও? সেকেন্ডের মধ্যেই পুরো পরিবেশ নিস্তব্ধ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সিদ্দিকা বেগম ভয়ে আতকে উঠে দাঁড়ালেন। কি বলছিস বাবা এসব? মুখেও অবনীয় না এ কথা। রুদ্র ঠান্ডা গলায় বলল, তাহলে আমি যা করছি চুপচাপ মেনে নাও, নয়তো এর থেকেও ভয়ঙ্কর কথা মুখে আসবে, কাজও হবে। সবাই চুপ হয়ে গেল। কারো সাহস নেই কিছু বলার। ছেলে হারাবে সেই ভয় বুঝি? পিহু ভাইয়ের দিকে তাকিয়ে নির্বাক। সে মা বাবা ছেলেকে হারানোর ভয়ে স্তব্ধ। মেঘ চারদিকে একবার তাকিয়ে বুঝতো তার কেউ নেই। নিজের জন্য নিজের লড়াই করতে হবে। ধীরে ধীরে উঠে রুদ্রের সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলে, আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন, তাহলে ভালোবাসার মানুষকে এত কষ্ট দেন কি করে? আমার না বুক ফেটে যাচ্ছে। এই দুনিয়াতে আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি তো আমার একমাত্র আপনজন। এত সুন্দর করে আগলে নিয়েছিলেন, এখন এভাবে ফেলে দিচ্ছেন কেন? রুদ্রের মুখে কোনো শব্দ নেই। মেঘের প্রতিটি হৃদয় বিদারক কথা শুনে সবার চোখ ভিজে যাচ্ছে। শুধু রুদ্রই পাষাণ হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কেঁদে বলল, একটা পোষা প্রাণীকেও কষ্ট পেতে দেখলে মানুষ সহ্য করতে পারে না। আমি তো মানুষ, এমন করছেন কেন? রুদ্র কর্কশ কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না, আর কতবার বলবো? এগুলো শুধু রিভেঞ্জ ছিল। আমাকে থাপ্পড় মেরেছ, আমিও পাল্টা জবাব দিয়েছি। দ্যাটস ইট, এর বেশি কৈফিয়ত দিতে পারবো না। মেঘ যেন বারবার ধাক্কা খাচ্ছে।
রুদ্রকে তার ভাঙা বুকের এই কষ্ট দেখছে না, সে কি এতটাই বিরক্ত? রুদ্র চলে যেতে চাইলে মেঘ আবারও হাত ধরে আটকে দিল। এবার রুদ্র ঝাঁকিয়ে হাত ছাড়িয়ে দিল। মেঘ হোঁচট খেয়ে কয়েক কদম পিছিয়ে গেল, তবে চেয়ার ধরে নিজেকে সামনে নিল। রুদ্র ভারী গলায় বলে, আমার হাত ছুবে না, তোমার কোনো যোগ্যতা নেই আমাকে ছোঁয়ার, নিচের লিমিটে থাকো। অর্ণব বিস্ময়ে বলল, ভাই তুই এমন কেন করছিস? তুই তো বলেছিলি তুই ম্যাককে সেই প্রথম থেকে ভালোবাসিস, তাহলে এখন অন্য কাউকে বিয়ে, আবার তার সাথে এমন আচরণ? রুদ্র গম্ভীর গলায় কেটে দিল। দিস পার্ট ইজ এ পার্ট অফ মাই গেম। অর্ণব চমকে, গেম? ইয়েস, কারণ সে আমার ভালোবাসা ডিজার্ভ করে না। মেঘ এবার পুরোপুরি ভেঙে গেছে। কান দুটো কেটে ফেলতে মন চাচ্ছে, আর শুনতে পারছে না। শুকনো ঢোক গিলে শক্ত গলায় বলে, ওকে, আপনার ভালোবাসা আমার লাগবে না। আপনি ভালো না বাসলেও আমি আপনাকে ভালোবাসি। আমার যতটুকু জায়গা জুড়ে আপনি আছেন না, ওইটুকু জায়গা আমি কাউকে দিতে পারবো না। একটু থেমে আবার বলল, এমনকি আপনাকেও আর দিব না। রুদ্র চমকে তাকালো। কাঁদতে থাকা মুখ অসহায় চোখে তাকিয়ে আছে সে। এই প্রথম মেঘের মুখে ভালোবাসি শূন্য। বুকের ভেতর কেমন যেন একটা অজানা অনুভূতি হলো। মেঘ আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে চলে গেল ঘরের ভেতর। পেছন পেছন পিহু সামিয়ারাও ছুটল। ভয় লাগছে উল্টাপাল্টা কিছু না করে বসে। রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল মেঘ। বারান্দায় গিয়ে হাঁটু মুড়ে বসে অঝরে কাঁদছে। বুক ফেটে যাচ্ছে, একাকিত্বে দম বন্ধ লাগছে। আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে ওঠে, আব্বু, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম উনি ভালো মানুষ, আগলে রাখেন, ভালোবাসেন, কিন্তু সবই মিথ্যা ছিল, সবই নাটক। আব্বু, উনি উনি অন্য একটা মেয়েকে বিয়ে করবেন বলছে। তাহলে আমার কি হবে গো? তোমার প্রিন্সেসটার কি হবে? মা বাবার দোয়া বুঝি কবুল হয়? তুমি কি আমার জন্য একটুও দোয়া করনি? মা তো তার ছোট মেয়ের জন্য দোয়া করে কুল পায় না, তুমি কেন করনি? মেয়েটা একটু সুখী হোক, দোয়া করনি? আমি কি এমন পাপ করেছিলাম যার এত বড় শাস্তি পাচ্ছি? অসহায় অভিমান নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে উঠল, তুমিও স্বার্থপর আব্বু, খারাপ সময় তোমাকেও পাই না। তুমিও তো প্রথম ছেড়ে গিয়েছিলে, বাকিদেরও শিখিয়ে দিয়ে গেছো যেন সবাই মাঝপথে আমায় ফেলে চলে যায়। সুখে আছো তাই না? মেয়ের জীবনের রঙিন তামাশা দেখে মজা লাগছে তাই না? মনে দুঃখগুলো সে তার বাবাকে ভেবে আকাশ বাতাস প্রকৃতির সাথে ভাগাভাগি করছে। ঠিক তখনই প্রকৃতি যেন সাড়া দিল। ঝুম বৃষ্টি নেমে এলো। মেঘ উঠে দাঁড়িয়ে দুই হাত মেরে বৃষ্টিকে আপন করে নিল। চোখের পানি মিশে গেল বৃষ্টির জলে। তারপর যখন আমি আপনার প্রেমে পড়লাম, ভেবেছিলাম এবার সব বসন্তের মতো সুন্দর হবে। করেছিলামও সুন্দর, জীবনটা রূপকথার মতো হয়ে উঠেছিল আপনার ভালোবাসায়। ভেবেছিলাম দুজনে মিলে বাকি জীবন সাজাবো, কিন্তু আপনি ভালোবাসলেন না আমায়। বসন্তের পরপরই এলো বর্ষা। চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার বলল, তারপরও আমি আপনাকে ভালোবেসে যাব বারবার। যদি আপনার ভালোবাসা নাও পাই, তবু এই বর্ষার বৃষ্টি দিয়ে কেটে দেব শত শত দিন, শুধু আপনাকে মনে রেখে। আমার এই মনে শুধু একজনই পুরুষের অস্তিত্ব থাকবে, সে হলো শুধুমাত্র আপনি। তবে জীবনে আর জায়গা হবে না আপনার। মেঘ জানে না তার হৃদয় বিদারক প্রতিটি শব্দকেও একজন আড়াল থেকে মনোযোগ দিয়ে শুনছে। সেই কারো চোখেও টলমল করছে অশ্রু। পিহু বসে আছে মোবাইল হাতে নিয়ে। অনেক বড় একটা মেসেজ টাইপ করেছিল, আবার কেটে দিয়েছে। তারপর ছোট্ট একটা মেসেজ সেন্ড করে, আপনাদের ছেলের জাতি এমন, শুধু কষ্ট দিতে জানে, ভালোবাসার কোনো মূল্য নেই আপনাদের কাছে। আপনারা পাষাণ, গন্ডারের চামড়া দিয়ে মন ঢেকে রেখেছেন, তাই হয়তো আমাদের কষ্ট চোখে পড়ে না। মেসেজ সেন্ড করেই সে ব্লক মেরে দেয়। এদিকে যাকে মেসেজ পাঠিয়েছে সে মেসেজ আসার সাথে সাথেই ওপেন করে। লেখাটা পড়ে দীর্ঘশ্বাস সারে। অন্যদিকে, বোকা, তোকে না বলেছি ভালো করে খোঁজ নিয়ে কাজ করতে? কোথায় আমার এতটা সময় নষ্ট করলি? সরি ভাই, আর এমন হবে না। এই ছেলে এমন নাটক করবে কে জানতো? আমি তো ভেবেছিলাম মেঘকেই ভালোবাসে। খা, মেঘকে ভালোবাসলে এভাবে সবার সামনে ছাড়তো নাকি? তাও আবার মিডিয়ার সামনে? তোকে দিয়ে কোনো কাজই হয় না, তোকে বাছাই রাখাই ভুল হয়েছে। তোকে একটা ব্যবস্থা তো করতেই হবে। কলের অপর প্রান্তের কথা শুনে লোকটির আত্মা কেঁপে ওঠে। ভয়ে ভয়ে বলে, না না ভাই, এমন করবেন না, আরেকটা শেষ সুযোগ দিন।
এত করে যখন বলছিস, যা দিলাম, তবে মনে রাখিস এটাই শেষ সুযোগ। মাঝরাতে মেঘের চোখে ঘুম নেই, ভীষণ অস্থির লাগছে, এদিক ওদিক করছে আর পারছে না। তার একটু শান্তি দরকার। হঠাৎ উঠে বসে, ধীরে ধীরে বিছানা থেকে নেমে রুদ্রের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা লাগানো নাকি খোলা দেখতে হালকা ধাক্কা দিতেই খুলে যায়। ড্রিম লাইটের আলোয় দেখা যায় রুদ্র বিছানায় শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। মেঘ আস্তে করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে, গুটি গুটি পায়ে এগোয়। কিছুটা যেতেই রুদ্রের ঘুমন্ত মুখটা ভেসে ওঠে। কি স্নিগ্ধ, কি মায়া লাগছে। এই ছেলেটির মাঝেই তো ডুবে গেছে সে। সব কিছুর পরেও তার কাছেই ছুটে আসতে চায় এই অবাধ্য মন। এত কষ্ট দিচ্ছে তাও তাকে ঘৃণা করতে পারছে না। মেঘ আস্তে ধীরে বিছানায় উঠে রুদ্রের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মুহূর্তেই রুদ্র তাকে জড়িয়ে নেয়। চমকে মাথা তুলে তাকায় মেঘ, রুদ্র কি জেগে আছে? কিন্তু না, চোখ বন্ধ, হয়তো ঘুমের ঘুরে ধরেছে। মেঘের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বের হয়, তবে ভালোই লাগছে, তার জন্য এখন একটু শান্তি লাগছে। কিন্তু এই ভেবেই কান্না আসছে যে এই বুকটা আর তার একান্ত নেই। ঠোঁট কামড়ে কান্না চেপে রাখতে চাইলেও পারে না। রুদ্রের বুকেই ফুপিয়ে ওঠে, কান্নার সাথে সাথে শরীর কেঁপে উঠছে বারবার, যা অন্য এক বুকের ভেতরেও কম্পন তুলছে। এভাবেই কেটে যায় বাকি রাত। ফজরের আজান পড়ছে, তবুও মেঘের চোখে ঘুম নামে না। সাবধানে আস্তে ধীরে উঠে বসে, যেন রুদ্র টেনে না পায়। তারপর চলে যায় নিজের রুমে, অজু করে বসে পড়ে যায় নামাজে। কেন করলেন এমনটা আমার সাথে? সকাল সকাল ঘর থেকে বের হতেই মেঘের মুখোমুখি পড়ে রুদ্র। চোখ মুখ ফোলা ফোলা, হয়তো সারা রাত ঘুমায়নি, চোখের নিচে কালি পড়েছে। প্রশ্ন শুনে থেমে যায় রুদ্র, কাঠখাট গলায় বলে, বিকজ ইউ ডিজার্ভ ইট। বলেই হাঁটা ধরে পেছন থেকে মেঘের কান্না মিশা গলায় ভেসে আসে কিছু কঠিন কথা। অভিশাপ, অভিশাপ লাগবে, আলাদা করে দিতে হবে না। আমার চোখের প্রতিটা ফোঁটা পানি থেকেই লাগবে। ধ্বংস হয়ে যাবেন আপনি, আমাকে কষ্ট দিয়ে কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না। প্রতিটি শব্দ রুদ্রকে নাড়িয়ে তুলছে। এতটা ঘৃণা জন্মেছে তার প্রতি। সেদিন সারাদিন কেটে যায়, মেঘ নিজের ঘরেই থাকে। খাওয়ার সময় শুধু একবার পিহু জোর করে নিয়ে গিয়েছিল, তারপর আবার রুমে ঢুকে আর বের হয়নি। সন্ধ্যার দিকে রুদ্র বাসায় ফেরে। গাড়ি পার্ক করতে করতে হঠাৎ নজর যায় ছাদের দিকে। সাইডে কেউ বসে আছে, ভালো করে দেখতেই লম্বা চুল ঝুলতে দেখা যায়। সহজেই বোঝা যায় এটা মেঘ ছাড়া আর কেউ নয়। ভরকে যায় সে কি উল্টাপাল্টা কিছু করতে চাইছে। এ ভাবতেই বুকের ভেতর ভয় জমে ওঠে। ছুটে যায় ছাদে, কর্নারে গিয়ে এক টানে টেনে নামিয়ে বলে, স্টুপিড, কি করতে চাচ্ছিলে? মেঘ নীরব চোখে তাকায় রুদ্রের দিকে, তারপর নিজে থেকেই হাত ছাড়িয়ে মুচকি হেসে বলে, বাবা, আমাকে নিয়ে চিন্তাও করেন? চিন্তা নেই, মরতে আসেনি, এমনি খোলা আকাশের নিচে একা কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছে করছিল। রুদ্র গম্ভীর গলায় বলে, তোমার চিন্তা নেই, তোমার কিছু হলে আমাদের ঝামেলা বইতে হতো, তাই। বলেই নেমে যায় ছাদ থেকে। আর মেঘ দাঁড়িয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। কেটে যায় আরও 3 দিন। এই 3 দিনে রুদ্র মেঘের আর কোনো কথা হয়নি। মেঘ একেবারেই চুপসে গেছে, রুদ্রের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যা হয়েছে তা ভাগ্যে ছিল ভেবে মেনে নিয়েছে হয়তো। কারোর সাথে হ্যাঁ না ছাড়া কথাই বলে না, সারাক্ষণ একা বসে থাকে। খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে প্রায়। বাড়ির সবাই মিলে তাকে স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসি খুশি মেয়েটার এই অবস্থা কেউই মানতে পারছে না। সন্ধ্যার দিকে পিহু জোর করে টেনে নিয়ে আসে ড্রয়িং রুমে। সবাই মিলে হরর ফিল্ম দেখবে বলে বাড়ির পুরুষরা তখন বাইরে। টিভি অন করতেই খবরের চ্যানেল ভেসে ওঠে। কর্তারা হয়তো আগেই দেখছিল। চ্যানেল পাল্টানোর আগেই স্ক্রিনে এক ছবি ভেসে ওঠে, রুদ্র আর সাফা হাত ধরে দাঁড়িয়ে, অন্য পাশে মেঘ। হেডলাইনে লেখা, বউকে ছেড়ে দিয়ে প্রেমিকাকে আপন করলেন রুদ্র চৌধুরী। মেঘ অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে। সবাই হকচকিয়ে মেঘের দিকে তাকায়। দ্রুত চ্যানেল পাল্টে ফিল্ম আনে। সবাই ডুবে যায় সিনেমায়। এক মেয়ে খালি ঘরে হাঁটছে, অদ্ভুত শব্দে সামনে এগোচ্ছে। একের পর এক ছায়া দ্রুত পাশ দিয়ে সরে যাচ্ছে। সবার বুক ধরফর, এই বুঝি ভূত এসে পড়বে। ঠিক সেই উত্তেজনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সবাই ভয়ে চেঁচিয়ে ওঠে। এমন মুহূর্তে কলিং বেলের শব্দ যেন কারো হরর মুভির ভৌতিক সাউন্ডের থেকেও ভয়ঙ্কর লাগলো। বাইরে থেকে বারবার বেল চাপা শুরু হয়। মেঘ উঠে গিয়ে দরজা খোলে। ভেতরে ঢুকে রুদ্র হন্তদন্ত হয়ে, কি হয়েছে? রুদ্রকে দেখে পিউ বিরক্ত হয়ে পড়ে, তোর ভাইয়া ভয় পাইয়ে দিলে। রুদ্রের সাথে সাফাও ঢোকে।
সাফাকে দেখে মেঘ শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। বাকিরাও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। রুদ্র সবার চোখ বুঝে নিয়ে বলে, পিহু তোরও রেডি হয়ে নে, মার্কেটে যাব। পিহু ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কেন? বিয়ের মার্কেট করতে। বিয়ে মানে? হ্যাঁ, আমার বিয়ে এই শুক্রবারে। সিদ্দিকা বেগম চমকে উঠে বললেন, রুদ্র কি বলছিল এসব? বলেই রুদ্র ঘরে চলে যায়। মেঘ একইভাবে দাঁড়িয়ে, তার কোনো হেলদোল নেই। সাফা এগিয়ে গিয়ে সিদ্দিকা বেগমকে সালাম করতে চাইলে তিনি উঠে চলে যান। দাদির কাছেও গেলেও তিনি এড়িয়ে যান। রুদ্রের ছোট চাচিও সরে যায়। রয়ে যায় মেঘ, সামিয়া আর পিহু। সাফা তাদের সাথে টুকটাক কথা বলে মেঘের কাছে গিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তুমিও রেডি হও, আমাদের সাথে যাবে। মেঘ একবার তাকিয়ে কোনো জবাব না দিয়ে গেস্ট রুমে চলে যায়। আধা ঘন্টা পর পিহু, সামিয়া আর সাফা বের হয় শপিং মলের উদ্দেশ্যে। মেঘকে নিতে চাইছিল, তবে সে যায়নি। গাড়ির সামনে এসে রুদ্র ফ্রন্ট সিটের দরজা খুলে দেয়। সাফা মুচকি হেসে উঠে বসে। রুদ্র নিজেও ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে। ওপেন করে দেখে, সব পেলে নষ্ট জীবন, তাই সব পেতে নেই, কিছু না কিছু হারাতে হবেই তোকে। রুদ্র মেসেজ দেখে হালকা হেসে ফেলে। তার জালে পা দিয়েছে তাহলে। কাউকে মেসেজ দিতেই রিপ্লাই আসে, ইয়েস পেয়েছি, 5 মিনিট টাইম দে, ডিটেলস বের করছি, তুই দ্বিতীয় প্ল্যান নিয়ে কাজ শুরু কর। মোবাইল রেখে একবার বারান্দা থেকে তাকায়। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, বউ আর একটু সাহায্য করো, আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। এদিকে বারান্দায় দাঁড়িয়ে কেউ একজন গভীর মনোযোগে সবকিছু দেখছে। নিজের স্বামীকে অন্য কারো হতে অশ্রু গড়িয়ে কখন গাল ভিজে যাচ্ছে তার টেরও পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই নিজেকে শক্ত করে নেয়। আজ সে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ধীরে ধীরে বারান্দা থেকে বেরিয়ে টেবিলে বসে খাতা কলম হাতে গভীর মনোযোগে প্রায় আধা ঘন্টা ধরে লিখছে একটি চিঠি। সেখানে শুধু শব্দ নয়, মিশে আছে মনের অনুভূতি আর চোখের পানি। কাগজটা সুন্দর করে ভাঁজ করে মুঠোয় নেয়। রুদ্রের ঘরে গিয়ে চারদিকে ভালো করে চোখ বোলায়। ভেসে ওঠে গত 7 মাসের প্রতিটি মুহূর্ত। টেবিলে চিঠিটা রেখে নীরবে বেরিয়ে যায়। কেউ জানে না মেঘ কোথায় যাচ্ছে। হাতে আছে কিছু খুচরো টাকা, এগুলো দিয়েই গন্তব্যে পৌঁছানো যাবে। তবে ফেরার কোনো উপায় থাকবে না। আসলে সে ফিরতেও চায় না। বের হতেই সিএনজি পায়, তা নিয়ে রওনা হয় নিজের গন্তব্যে। প্রায় 30 মিনিট পর পৌঁছে যায়। নির্জন রাস্তা পেরিয়ে ঢুকে এক কবরস্থানে। বাজে তখন 7টা। এমন সময় কোনো সাধারণ মানুষ কি এখানে আসে? মেঘ ধীরে ধীরে বাবার কবরের সামনে বসে পড়ে। কয়েক মুহূর্ত নীরব থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আলতো স্বরে বলে, আব্বু, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছিল। বলতে বলতেই কবরের উপর মাথা হেলিয়ে দেয়। এক হাতে মাটির উপর হাত বোলাতে বোলাতে বলে, এখানেই তো শান্তি, মনে হচ্ছে তোমার বুকে মাথা রেখে আছি। আব্বু, তোমার মেয়ে স্ট্রং হয়ে গেছে। আজ তাদের একসাথে দেখেও নিজেকে সামলে নিয়েছে। বিয়ের কথা শোনার পরও সামনে চোখের পানি ফেলেনি, যেন কষ্টই লাগেনি। সব ছেড়ে চলে এসেছি। ওনাকে ডিভোর্স দিতে পারবো না, তাই সরে এসেছি। বাকি জীবন একাই কাটাবো তার নাম নিয়েই। একটু থেমে হেসে আবার বলে, দেখো, আমি ভীত নই। একা একা কবরে বসে আছি তোমার কাছে। আমার বাচ্চার ইচ্ছেই নেই আর। আল্লাহ যদি তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে যেতেন, তাহলে তো তোমাকে পাশে পেতাম। অশ্রু অবিরাম গড়িয়ে পড়ছে। হেঁচকি তুলে কাঁদছে মেঘ। কান্নার বেগ বাড়তেই থাকে। এক সময় চিৎকার করে কেঁদে ওঠে, হে আল্লাহ, সে যখন আমার নয়, তাহলে কেন আমার মনে তার জন্য ভালোবাসা দিলে? ঘৃণা দিতেও পারতে, তাহলে অন্তত থাকতে পারতাম। এত কষ্ট নিয়ে পারছি না তো। বুকের ভেতর যেন পাথর জ্বলে আসছে, ভার ভার লাগে। চিনচিনে ব্যথা থেকে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। শ্বাস নিতে কষ্ট হয়। সে আমার নয় ভাবলেই দম বন্ধ হয়ে আসে। কেন আমাকে এই পরীক্ষায় ফেললে? আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। কতক্ষণ যে এভাবে কেটে যায় সে নিজেও জানে না। তারপর আস্তে ধীরে উঠে দাঁড়ায়, হাঁটতে থাকে। কোথায় যাবে জানে না, কারণ তার যাওয়ার জায়গা নেই। তবে যাবে অনেক দূরে, যেখানে রোদের ছায়াও থাকবে না। নিরিবিলি রাস্তার মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছে। মেঘ মাথা নিচু করে চিন্তায় ডুবে হাঁটছে। হঠাৎ গাড়ির হেডলাইটের আলো এসে পড়ে তার ওপর। মাথা তুলে তাকাতেই আটকে ওঠে। রুদ্ররা শপিং মলে আসতেই সায়ানরাও সেখানে উপস্থিত হয়। মূলত রুদ্রই তাদের আসতে বলেছিল।
একে একে সবাই শপিং মলে ঢুকে পড়ে। সাফা বিয়ের জন্য লেহেঙ্গা দেখছে, সামিয়া পিহু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাহিনী দেখছিল। বিরক্ত হয়ে পিহু বলে, ওয়াশরুম থেকে আসি। বলেই সেখান থেকে চলে যায়। যেতে যেতে হঠাৎ একটা দোকানের বড় টেডি বিয়ারের দিকে নজর যায়। তা দেখতে দেখতে এগোচ্ছিল, তবে পথিমধ্যে হঠাৎ কারোর সাথে ধাক্কার আগে পড়ে যেতে যেতে সামনের ব্যক্তির টি শার্ট টেনে ধরে নিজেকে ব্যালেন্স করে নেয়। ছেলে মানুষ দেখে দ্রুত হাত ছেড়ে সামনে তাকাতেই থমকে যায় পিহু। সামনের দিকে ফারহান দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে আছে। পিহু দ্রুত পাশ কাটিয়ে চলে যায়, একবারও পেছন ফিরেও তাকায় না। হয়তো তাকালে দেখতো কেউ তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ফারহান হয়তো পিহুর থেকে এতটা ইগনোর আশা করেনি। রুদ্র এদিক সেদিক নজর রাখছিল আর বারবার ফোন চেক করছিল। বেশ কিছুক্ষণের পর কাঙ্ক্ষিত কল আসে, সঙ্গে সঙ্গে তার রিসিভ করে। হ্যাঁ বল, কি খবর, খোঁজ পেয়েছিস? হ্যাঁ, তবে শকিং নিউজ হলো লোকেশন তোদের ওখানেরই দেখাচ্ছে। রুদ্র চমকে যায়। হোয়াট? হ্যাঁ, লোকেশন তোদের আশেপাশেই। রুদ্র চিন্তিত হয়ে বলে, তার মানে সাফা ঠিক বলেছে, আমাদের ফ্রেন্ডদের মধ্যে কেউ একজন। হ্যাঁ। আর রাহুলের ফোন কলের রেকর্ড এখন বের করতে পারিস নি? না রে, বারবার আপডেট হয়ে লাস্টে গিয়ে মারা খাই। ওইটা ট্রাই করেই যাচ্ছি, দেখি। ট্রাই করতে থাক যত দ্রুত সম্ভব। কথা শেষ করে কল রাখে। শান্ত, সায়ান, অর্ণব, ফারহান এদের দিকে জহুরি চোখে দেখতে থাকে। ফারহানের সাথে দ্বন্দ্ব চলে, এছাড়া তো আর কারোর সাথে ঝামেলা নেই। তাহলে কি ফারহান? কিন্তু ফারহান তাকে বা মেঘকে মারতে চাইবে না, এ ব্যাপারে নিশ্চিত। চিন্তা করছে, হিসাব মেলাতে চাইছে আর পারছে না। কে হতে পারে? মেঘের সাথে সমস্যা নাকি আমার সাথে? ঘোর কাঠে বাড়ি থেকে কল আসায় কল রিসিভ করতেই রুদ্র চমকে যায়। কি বলছো মা? দেখো বাসায় কোথাও আছে। সিদ্দিকা বেগম কাঁদতে কাঁদতে বললেন, নেই, এই নেই। কতবার পুরো বাসা খুঁজেছি, মেয়ে কোথাও নেই। মেয়েটা কোথায় গেল এই রাতে? কোনো খারাপ চক্করে না পড়ে? রুদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কোনো দিক না তাকিয়েই ছুটে যায় গাড়ির দিকে। এদিকে পিহুরা সবাই অবাক হয়ে দেখছে রুদ্রের যাওয়া। হঠাৎ কি হলো তারা বুঝে উঠছে না। পাগলের মতো ড্রাইভ করছে রুদ্র। 15 মিনিটের রাস্তা 5 মিনিটে আসে। গাড়ি কোনো মতে বাড়িতে ঢুকেই ছুটে যায়। আবারও সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, তবুও পায় না। মেঘ কি রাগ করে চলে গেছে? না, রাত হয়ে গেছে, যদি কোনো বিপদে পড়ে। হঠাৎ মাথায় আসে মেঘের কাছে তো মোবাইল আছে। তাড়াতাড়ি কল দিয়ে সাউন্ড আসে তার ঘর থেকে। গিয়ে দেখে বিছানার মোবাইল রাখা আছে মেঘের। বুকটা ধক করে ওঠে, নিজেকে পাগল মনে হচ্ছে। ভেতরে এক শূন্যতার বোধ। মেঘ কি তাকে ছেড়ে চলে গেল? না না, তার এত সাহস নেই। সিদ্দিকা বেগম কাঁদছেন। সব হয়েছে তোর ওই মেয়েটাকে এত কষ্ট অবহেলা দিয়েছিস, সে এখন বাড়ি ছেড়েই চলে গেছে। রুদ্র শিশবে কথা কানে না নিয়ে দ্রুত গাড়ি নিয়ে বের হয়। এদিকে বাড়ির দিকে বাকি পুরুষরাও মেঘকে খুঁজতে বেরিয়ে যায়। এক একজন এক এক দিকে যায়, আশেপাশে সব জায়গা খুঁজে দেখে, তবুও মেঘকে পাওয়া যাচ্ছে না। ভয়ে আত্মা শুকিয়ে আসছে। ক্লান্ত হয়ে মাঝ রাস্তায় বাইক থামিয়ে দেয়। শরীর আর চলছে না। কাপা কাপা স্বরে উচ্চারণ করে, ওর যেন কিছু না হয়। একদল ছেলে লাগিয়ে দিয়েছে মেঘকে খুঁজতে আশেপাশের এলাকায়। সেও আর দেরি না করে মেঘের মায়ের বাসায় ছুটে যায়। পৌঁছেই কলিং বেল বাজানো শুরু করে। মাহমুদা বেগম দরজা খুলতেই রুদ্র প্রশ্ন ছুড়ে, মা, মেঘ এসেছে? মেঘ? মাহমুদা বেগম চমকে যায়। রুদ্রের ছন্নছাড়া অবস্থা দেখে আবার মেঘের কথা জিজ্ঞেস করছে। চিন্তিত হয়ে কিছু বলার আগেই রিমি বলে, মেঘের এই বাড়িতে থাকার যোগ্যতা নেই, তাই ভুলেও আসবে না। রুদ্রের চোখ লাল হয়ে ওঠে, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মাহমুদা বেগম রিমিকে চুপ করিয়ে বলে, না তো, মেঘের কি হয়েছে, ঠিক আছে? রুদ্র ভারী গলায় রিমির উদ্দেশ্যে বলে, আসলে মেঘের এই বাড়িতে থাকার যোগ্যতা নেই। তার যোগ্যতা চৌধুরী বাড়ির মতো উচ্চ বংশে থাকার মতো। হেরেকে তো আর যেখানে সেখানে মানায় না। রিমি রাগে ফুঁসে ওঠে, অপমান বোধ করছে। রুদ্র এক সেকেন্ডও না দাঁড়িয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ মনে পড়ে রোডের সামনের সিসিটিভি ফুটেজ চেক দিলে তো পাওয়া যাবে। আর দেরি না করে গাড়ি স্টার্ট দেয়। ফুটেজে মেঘ দেখে একটা সিএনজিতে উঠছে। রুদ্র দ্রুত ভিডিও আটকে জুম করে দেখে এটি তাদের বাড়ির সামনে স্ট্যান্ডের সিএনজি। নাম্বার মোবাইলে তুলে হঠাৎ পায়ে বেরিয়ে যায়। সিএনজি স্ট্যান্ডের লোকেদের সঙ্গে যোগাযোগ করে তারা সেই সিএনজিওয়ালাকে নিয়ে আসে। তাকে দেখেই রুদ্র চিন্তিত কণ্ঠে বলে, হয়েছে, একটা মেয়েকে সিএনজি করে নিয়ে গেছেন, তাকে কোথায় নিয়ে গেলেন? লোকটি ভ্রু কুঁচকে বলে, তো মাইয়া মানুষই তো যায়, এখন কাকে জিজ্ঞেস করছেন? কেমন কমু?
রুদ্র দ্রুত মেঘের ছবি বের করে দেখায়। এই যে এই মেয়েকে। লোকটা কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ বলে, আরে হো, এই মাইয়াই তো সন্ধ্যার সময় নিয়েছিলাম। বাপরে কি সাহস, একা একা কবরস্থানে গেছে, তাও রাতের বেলা। লোকটির কথায় রুদ্র বুঝে যায় মেঘ কোথায় গিয়েছে। আর দেরি না করে বাইক নিয়ে ছুটে যায় সেদিক। এটাই শেষ আসার আলো। এখানে না পেলে মেঘকে আর কোথায় খুঁজবে ভাবতেই চোখ জ্বলতে শুরু করে। প্রায় 20 মিনিট পর সেখানে এসে পৌঁছায়। বাইক রেখে হাঁটা শুরু করে মেঘের বাবার কবরের দিকে। পা থেমে থেমে যাচ্ছে, মনে মনে দোয়া করছে মেঘ যেন এখানেই থাকে। তবে নেই, এখানেও মেঘ নেই। রুদ্রের পুরো দুনিয়া অন্ধকার মনে হচ্ছে। আশেপাশেও মানুষের ছিটে ফোটাও নেই। দ্রুত সেখান থেকে বেরিয়ে আশেপাশের রাস্তায় খুঁজে, তাও নেই। রুদ্র একদম ভেঙে পড়েছে, রাস্তায় হাঁটু গেড়ে বসে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মেঘকে হারানোর আতঙ্ক ও ভয় সব মিলিয়ে তাকে কুড়ে খাচ্ছে। নিজের চুল মুঠো করে ধরে চিৎকার করে ওঠে রুদ্র। কোথায় তুমি বউ? কোথায় খুঁজবো তোকে এখন? তোর কিছু হলে আমি মরে যাবো রে।